হ্যালো এভরিওয়ান। আমরা আর 5 মিনিটের মধ্যে ক্লাস শুরু করব। আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করে দেই। তোমাদের আজকে যে জিনিসটা দেখাবো সেটা হলো যে সি সি এর সাথে সি প্লাস প্লাস এর একটা ডিফারেন্স দেখাবো। এটা হলো অনেক অনেক কনফিউজিং যে আসলে সি কি, সি প্লাস প্লাস কি। এটা হলো ইন্ডাস্ট্রি ট্রেন্ড বা যে এটা হলো ফিউচার লুকিং। বাট এগুলোতে বেশি সময় নষ্ট করবো না। মেইনলি তোমাদের হলো কিছু প্রিরিকুইজিট জিনিসপত্র দেখাবো, যে আইডি কি, মেমোরি কনসেপ্ট কি, প্রসেসর কি, রেজিস্টার কি এবং ফাস্ট প্রোগ্রাম, এবং সেটাকে আমরা অ্যানালাইসিস করবো।
তাহলে প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হলো যে সি ভার্সেস সি প্লাস প্লাস, এটা আসলে কি মিন করে। এই দুটা ওয়ার্ড কিন্তু খুবই তোমরা প্রচুর দেখছো, তাই না? বইয়ে, যে সি একটা হলো আর একটা হলো সি প্লাস প্লাস। এই দুটা ল্যাঙ্গুয়েজের আসলে পার্থক্যটা কি মেইনলি? এই দুটো ল্যাঙ্গুয়েজের মেজর পার্থক্য হলো যে সি কে তোমরা চিন্তা করতে পারো যে হলো সি প্লাস প্লাস এর একটা সাবসেট। এটা যদি সি প্লাস প্লাস হয়, তাহলে সি হলো সি প্লাস প্লাস এর একটা সাবসেট। বুঝা যাচ্ছে যে প্লাস প্লাস মানে হলো সি কে এক্সটেন্ড করছে। তো এই এখানে আসলে সি তাহলে কি দেয় আমাদের, সি প্লাস প্লাস কি এক্সট্রা দেয়? সি হলো অনেকটা, এটা হলো যদি লো লেভেল ল্যাঙ্গুয়েজ হয়, যেগুলোর মধ্যে পরে হলো অ্যাসেম্বলি বা মেশিন ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছো জিনিসটা? এটা যদি লো লেভেল ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে সি প্লাস প্লাস এটা হলো মাঝখানের একটা লেয়ার তৈরি করে। সরি, সি হলো মাঝখানের একটা লেয়ার, সি হলো মাঝখানের একটা লেয়ার, আর একটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মাঝখানের একটা লেয়ার মানে কি সি কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে খারাপ? না, সি আসলে একই সাথে মাঝখানে লেয়ার বলতে বোঝায় যে একই সাথে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, একই সাথে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। যেমন তোমাদের এর আগে একদিন দেখাইছিলাম যে সি তে কিন্তু তোমরা অ্যাসেম্বলি, সি এর ভিতর কিন্তু আমরা অ্যাসেম্বলি কোডও লিখতে পারি। এটা হলো যে সি প্লাস প্লাস, সি এর একটা বিশাল বড় পাওয়ার, এবং এটার জন্য হলো সি কে অনেক কাজে ইউজ করা হয়। এবং সি এর সাহায্যে আরেকটা জিনিস করা হয়, সেটা হলো মেমোরি ম্যানেজমেন্ট। আজকে আমরা এই জিনিসগুলো একটু দেখবো যে মেমোরি ম্যানেজমেন্ট কি জিনিস, রেজিস্টার কি জিনিস। কারণ হলো তোমরা প্রোগ্রামিং এ অহরহ এই জিনিসগুলো মানে শুনবা যে এতটুকু মেমোরি অ্যালোকেট করলো, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলো, এটা এগুলো মানে কি আমরা একটু পরে বুঝবো। এটা হলো সি। এবং সি প্লাস প্লাস কি জিনিস? সি প্লাস প্লাস যেহেতু সি এরই একটা সুপারসেট, তার মানে সি প্লাস প্লাস আসলে এই কাতারেই পড়ে, মিড লেভেল ল্যাঙ্গুয়েজেই পড়ে। বাট সি প্লাস প্লাস হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের অনেক ফিচার তোমাদেরকে দেয়। যেমন তোমরা একটা জিনিস পড়ছো, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে হলো অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড। সি হলো পিওরলি একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার, বুঝতে পারছো না? সি হলো অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় যে স্ট্রাকচার হলে যে অবজেক্ট ওরিয়েন্টেড হতে পারবে না এমন না। সি প্লাস প্লাস কিন্তু একই সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্লাস স্ট্রাকচারও বলতে পারবে। কারণ স্ট্রাকচার জিনিসটা হলো মানে ডেভেলপমেন্টের মতো করে চিন্তা করতে পারো যে প্রথমে হলো স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসছে, এরপর হলো এটাকে আরেকটু উন্নত করছে। মানে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছেই, ওটার সাথে আরো একটু উন্নত ফিচার অ্যাড করছে, অ্যাড করে হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আনছে। তো জিনিসটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না যে কোনোটা যদি স্ট্রাকচার্ড হয় তাহলে ওটা অবজেক্ট ওরিয়েন্টেড হতে পারবে না, এমন না। যেমন সি প্লাস, সি কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড না বাট স্ট্রাকচার, আবার সি প্লাস প্লাস একই সাথে অবজেক্ট ওরিয়েন্টেড একই সাথে স্ট্রাকচার। স্ট্রাকচার মানে তোমাদের এর আগে বুঝাইছিলাম যে মডিউল বেসড হয়। আমরা এই জিনিসটা মডিউল বা ফাংশন বলতে কি বুঝাই এটাও আমরা দেখবো আজকে, হালকা একটু জাস্ট আইডিয়া দেবো। আর অবজেক্ট ওরিয়েন্টেড তোমাদের আসলে আমি দেখাবো না, কারণ হলো অবজেক্ট ওরিয়েন্টেড একটু হায়ার লেভেল কনসেপ্ট, এবং এই জিনিসটা হলো তোমাদের আসলে খুব একটা লাগবে না। জাস্ট অবজেক্ট ওরিয়েন্টেড এর মেন ফিচার গুলো লাগবে। যেমন অবজেক্ট ওরিয়েন্টেড আসলে কি কি ফিচার দেয়, মেজরিটি তোমরা কয়েকটা জিনিস ওই দিন দেখছো, তাই না? একটা হলো পলিমরফিজম। এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, পলিমরফিজম। আরেকটা কি, ইনহেরিটেন্স। আরেকটা কি, আইসোমরফিজম। খুব সম্ভবত আইসোমরফিজম। হুম, আইসোমরফিজম বা ইনক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশন। তো এই হলো এই কয়টা জিনিস, ইনক্যাপসুলেশন। এই তিনটার আসলে মিনিং হালকা করে তোমাদেরকে বুঝাইছিলাম, তাই না? পলিমরফিজম, পলিমরফিজম হলো একই মডিউল আমরা আচ্ছা, আমরা আমরা আমি আমি আবার এই জিনিসগুলো আবার একটু রিক্যাপ করবো হালকা করে। বাট সি হলো শেখার পরে, প্রোগ্রামিং এর কিছুই না শিখে আসলে মুখে বললে তোমাদের মাথায় কিছু ঢুকবে না। এটা হলো ওভারঅল সি আর সি প্লাস প্লাস এর পার্থক্য। যেমন এটার সি যে সি প্লাস প্লাস এর সাবসেট, আমি তোমাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই। এইটা হলো একটা সি প্লাস প্লাস কোড। সি প্লাস প্লাস কোডের কারণটা হলো যে এখানে আইও স্ট্রিম আছে, কাউট আছে, যেগুলো হলো সি প্লাস প্লাস এ আছে, সি তে নাই। তো আমি ল্যাঙ্গুয়েজ চয়েস করছি সি প্লাস প্লাস। ওকে, স্ক্রিনে দেখা যাচ্ছে? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ চয়েস করছি এই যে সি প্লাস প্লাস।
তাহলে আমি এখন সি প্লাস প্লাস এ রান করি, দেখো প্রোগ্রামটা ঠিক মতো রান হচ্ছে, এই যে ঠিক মতো রান হয়েছে, হ্যালো ওয়ার্ল্ড দেখা যাচ্ছে। এবার এটাকে একটু সিতে রান করি, দেখি রান হয় কিনা। সিতে রান করলে কি রান হয়? না, খেয়াল করে দেখছো যে ফ্যাটাল এরর, নোটস নো সাস ফাইল অর ডিরেক্টরি। তার মানে কি সি প্লাস প্লাস কোড যদি আমরা সি কম্পাইলার দিয়ে রান করি তাহলে রান করে না। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখি, স্টুডিও ডট এইচ, আমরা জাস্ট জিনিসটাকে আমরা সি ফ্রেন্ডলি বানাইলাম। এবার এটা সি সি ল্যাঙ্গুয়েজ চয়েস করা আছে, রান দিলাম, দেখি রান হয় কিনা। হ্যাঁ, রান হয়েছে, হ্যালো ওয়ার্ড প্রিন্ট করছে। এটা কিন্তু একটা সি সি ফ্রেন্ডলি কোড, তাহলে এটাকে সি প্লাস প্লাস রান দেয়। এই যে সি প্লাস প্লাস রান হয়েছে। এর মানে কি যে সি এর সব কোড আসলে সি প্লাস প্লাস কম্পাইলারে রান হবে, বাট সি প্লাস প্লাস এর কোড কিন্তু সি কম্পাইলারে রান নাও হতে পারে। তো এটা হলো একটা বড় সড়ো এক্সাম্পল যে সি হলো সি প্লাস প্লাস এর একটা সাবসেট। এখন ইন্ডাস্ট্রি ট্রেন্ড একটু একটু দেখাই তোমাদের, যদি ইন্ডাস্ট্রি ট্রেন্ডটা খুব গুরুত্বপূর্ণ না, বাট জিনিসটা হলো জানাটা ইন্টারেস্টিং। তোমাদের যদি নেক্সট 2-3 মিনিট স্কিপ করতে পারো যদি তুমি এটা না জানতে না চাও। ইন্ডাস্ট্রি ট্রেন্ডের দিক দিয়ে আসলে কি আছে, ইন্ডাস্ট্রি ট্রেন্ড একটু অন্যদিকে শিফট করছে। আগে একটা বুঝাই যে ইন্ডাস্ট্রিতে দুই টাইপের, অনেক টাইপের কাজই হয়। একটা একটা টাইপের হলো যে ইফিশিয়েন্ট, একটা একটা টাইপের কাজ হলো ইফিশিয়েন্ট কোড লেখা লাগে। যেমন তোমাদের মনে করো বিভিন্ন এই যে ফেসবুক যে চলতেছে বা গুগল সার্চ যে চলতেছে, এগুলোকে গুগল সার্চ কিন্তু খুবই ইফিশিয়েন্ট। তোমরা যদি চিন্তা করে দেখো যে মানে মিলিয়নস অফ ওয়েবসাইটের মধ্যে দিয়ে তোমাদের কয়েক মিলি সেকেন্ডের মধ্যে দিয়ে থেকে হলো রেজাল্ট এনে দিচ্ছে, খুবই এফিশিয়েন্ট। এই টাইপের জিনিসপত্র লেখার জন্য অলওয়েজ ফাস্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। ল্যাঙ্গুয়েজের স্পিডের ভিত্তিতে হলো কতগুলো ভাগ করা হয়। স্পিডের ভিত্তিতে সবচেয়ে ফাস্ট হলো সি সি, এরপরে হলো মনে করো সি প্লাস প্লাস, এরপরে মনে হলো গো, এরপরে মনে করো গো বা এখানে হলো সি প্লাস প্লাস বা রাস্ট। এগুলো হলো মডার্ন ল্যাঙ্গুয়েজ, এর বাইরের ল্যাঙ্গুয়েজ খুব একটা খুব বেশি ইউজ হয় না। এরপর হলো গো, এরপর হলো জাভা আছে, এরপর আছে হলো পাইথন। তো এই এই কয়টা ল্যাঙ্গুয়েজ খুবই প্রচুর ইউজ করা হয়। এরপরে জাভা স্ক্রিপ্টের, জাভা স্ক্রিপ্ট বা জাভা আসলে একই টাইপের স্ক্রিপ্ট। তারপর জাভা স্ক্রিপ্ট এখানে দেখে, জাভা স্ক্রিপ্ট এর থেকে একটু ফাস্ট মনে হয় টাইপ স্ক্রিপ্ট হওয়ার কথা। টাইপ স্ক্রিপ্ট বেসিক্যালি টাইপ জাভা জাভা স্ক্রিপ্টের মতো। তো এটা হলো তোমাদের স্পিডের ভিত্তিতে, এটা হলো ফাস্ট, এটা হলো স্লো। তো নর্মালি যেসব কাজে খুব ফাস্ট স্পিড লাগে এবং খুবই লো লেভেল জিনিসপত্র লাগে সেখানে সি ইউজ করা হয়। লো লেভেল জিনিসপত্র বলতে যে বিভিন্ন ড্রাইভার, তোমরা যারা উইন্ডোজ সেটআপ টেটআপ দাও দেখো যে শুরুতে কিছু ড্রাইভার ইনস্টল করা লাগে। তো এগুলো হলো বিভিন্ন ডিভাইসের সাথে ইন্টারেক্ট করার জন্য। এই ড্রাইভার গুলো সারা হলো উইন্ডোজ ডিভাইস গুলোর সাথে ইন্টারেক্ট করতে পারে না। তো এগুলোতে সি ইউজ করা হয়। কারণ সি প্লাস প্লাস ইউজ করা হয় হলো ফাস্ট বা ডেভেলপমেন্টের কাজে, কারণ হলো সি প্লাস প্লাস বড় বড়, সিতে হলো যতই কোড লিখি বড় কোড হয়ে গেলে, মিলিয়নস অফ লাইনের কোড হয়ে গেলে মেনটেন করা কঠিন, বাট সি প্লাস প্লাসে কিছু মেনটেন করা যায়। এইসব কাজে হলো সি প্লাস প্লাস ইউজ করা হয়। আহ, এখন মডার্ন সি সি প্লাস প্লাস একটা ব্যাপার হলো সি প্লাস প্লাস এর মেমোরি ম্যানেজমেন্ট ম্যানুয়াল, মানে আমরা ম্যানুয়ালি মেমোরি অ্যালোকেট করতে পারি, ডিলিট করতে পারি। এটা আবার একটু সিকিউরিটি রিস্ক। সিকিউরিটি রিস্ক কেন, যে কেউ যদি টের পায় যে আমরা কিভাবে মেমোরি অ্যালোকেট করতেছি, তাহলে একটু মডিফিকেশন করে হ্যাকাররা এমন করতে পারে যে পুরো কম্পিউটারের মেমোরি হলে অ্যালোকেট করে ফেলছে, বা রং মেমোরিতে অ্যালোকেট করছে, বা ইম্পর্টেন্ট কোনো কিছুকে মুছে ফেলছে, মানে অনেক কিছু করা পসিবল। একটু সিকিউরিটি রিস্ক। আর রান টাইমেরও সমস্যা আছে। তো এই জিনিসটা সলভ করা হলো রাস্ট। রাস্টের মেমোরি ম্যানেজমেন্ট হলো অটোমেটেড। তো রাস্ট হলো অনেক ফাস্ট। তো মডার্ন ল্যাঙ্গুয়েজে, মডার্নই যে মডার্ন সিস্টেমে যে জিনিসটা হচ্ছে যে নতুন নতুন সিস্টেম সি প্লাস প্লাসের বদলে রাস্টে তৈরি হচ্ছে। তাহলে কি সি প্লাস প্লাসের গুরুত্ব কমে গেল? না। এই যে পুরোনো যে অনেকগুলো সিস্টেম, যেমন বললাম না যে এক একটা কোড কিন্তু কয়েক মানে বড় বড় সিস্টেমের মিলিয়নস অফ লাইন অফ কোড, এগুলোকে রাতারাতি কেউ রাস্টে কনভার্ট করতে পারে না এবং পারানোর দরকার নাই। সো ওইসব কোড মেইনটেইন বা ওইসব সার্ভিসের জন্য স্টিল সি প্লাস প্লাস কোডারের প্রয়োজন হয়। এরপরে নেক্সট লেভেলের ল্যাঙ্গুয়েজ হলো গো। গো হলো মডার্ন একটা ল্যাঙ্গুয়েজ। গো হলো বেসিক্যালি সি 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 প্লাস প্লাস এর সবচেয়ে ভালো ভালো গুণ, পাইথনের সবচেয়ে ভালো ভালো গুণ নিয়ে তৈরি, এবং এটা বেশ ফাস্ট। গো হলো মডার্ন, নতুন নতুন সিস্টেম খুব খুব ইউজ করা হয়। গো মানে গোতে হলো ফাংশন ফার্স্ট ক্লাস সিটিজেন, মানে অনেক সুযোগ সুবিধা দেয়। সো
যে আগে যেসব সিস্টেম জাভা দিয়ে তৈরি করা হতো সেগুলো মেইনলি গো দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে। তো জাভার ইউজ আসলে দিন দিন কমে যাচ্ছে। বাট অ্যাজ ইউজুয়াল যে পুরনো আসলে 20 বছর 30 বছর ধরে যে সিস্টেম গুলো তৈরি হয়েছে, মিলিয়নস অফ লাইন অফ কোড, এগুলো রাতারাতি কেউ আরেক ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে না। সো স্টিল দেখা যাচ্ছে যে জাভার প্রোগ্রামারদের খুবই প্রয়োজন। এরপরের ল্যাঙ্গুয়েজ হলো, আমি প্রথমে হলো ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে বলতেছি, এগুলো হলো ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ। আর টাইপ স্ক্রিপ্ট জাভা স্ক্রিপ্ট হলো ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ বা ইউআই, মানে ইউজার ইন্টারফেস তৈরির ল্যাঙ্গুয়েজ। এরপর ল্যাঙ্গুয়েজটা হলো পাইথন। পাইথন হলো খুবই ওয়াইডলি ইউজ, খুবই স্লো, বাট পাইথনে ডেভেলপ করা খুবই ইজি। যেই কোড মনে মনে হয় সিতে লিখতে 100 লাইন লাগবে, পাইথনে ওটা লিখতে 3 লাইনের মধ্যেও করা পসিবল। এইরকম মানে সুযোগ সুবিধা হলো পাইথন দেয়। তো পাইথন হলো খুবই যে গণমানুষের ভাষা বলা যায়। তো তোমরা যদি কম্পিউটার সায়েন্সে না পড়ে দেখা যায় যে কম্পিউটার সায়েন্সের কাছাকাছি সাবজেক্টে পড়া যায়, ট্রিপলি বা ইভেন বিজনেস সাইডে বিজনেস অ্যানালিটিক্স এগুলোতে পড়ো, তাহলে দেখা যাবে তোমরা প্রচুর পাইথন ইউজ করবে। কারণ হলো পাইথন জিনিসটা হলো এত সহজবোধ্য এবং সবার জন্য তৈরি করা যে মডার্ন আসলে একটা ল্যাঙ্গুয়েজ পারাইলা, এবং পাইথন হলো এই দিক দিয়ে খুব ভালো। তো পাইথনের ইউজ কেস আসলে দিন দিন বাড়তেছে। এরপর হলো টাইপ স্ক্রিপ্ট জাভা স্ক্রিপ্ট, যারা যদি ইউআই বা ফ্রন্ট এন্ডে কাজ করে তাহলে তাদের হলো এই দুটা ল্যাঙ্গুয়েজ মাস্ট। যত ইউআই ফ্রেমওয়ার্ক আছে সবই হলো টাইপ স্ক্রিপ্ট আর জাভা স্ক্রিপ্টের উপর বেস করে। তো এটা হলো তোমাদের ইন্ডাস্ট্রি ট্রেন্ড। তো এখন হলো আমি আবার শুরু করবো হলো যে তোমাদের মেইন পড়াশোনার ব্যাপারে। তো এটা হলো আউট অফ সিলেবাস ছিল, বাট কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে হলো জাস্ট জানার জন্য। দেখি এখন পর্যন্ত কোনো প্রশ্ন আসছে কিনা। না, এখন পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি, তাহলে আমরা নেক্সট কনসেপ্টে চলে যাই। নেক্সট যে জিনিসটা দেখাবো হলো যে আইডি, মেমোরি কনসেপ্ট, প্রসেসর, রেজিস্টার। আইডিই কি জিনিস তাহলে? তাহলে আমরা একটু দেখি যে আইডিই কি জিনিস, গুগল করলে আসলে কি আসে। এই যে আইডি লেখে সার্চ করলে আমাদের অনেক কিছু আসছে, ভিজুয়াল স্টুডিও, ওয়েব স্ট্রম, ইক্লিপস, ভিজুয়াল স্টুডিও, ইন্টেলিজে, নেটব্রেন্স, পাই, এক্সকোড, রুবি মাইন, অ্যাটম, পাই, মানে আসতেই আছে আসতেই আছে। আইডি হলো বেসিক্যালি পূর্ণ ফুল ফর্ম হলো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। মানে আমি তোমাদেরকে একটা সিম্পল এক্সাম্পল দেখে, এই যে এখানে একটা ওয়েবসাইট দেখতেছো, আমি আমি হলো অনলাইন আইডি ইউজ করতেছি, এটাকে হলো অনলাইন আইডি। অফলাইন আইডি হলো সফটওয়্যার ইনস্টল পিসিতে। এই যে এখানে দেখতেছো যে অনলাইন একটা আইডি তে অ্যাক্সেস আছে, খেয়াল করো এখানে কিন্তু আমি সি তে কোড লিখে রান করলাম, সি প্লাস প্লাস এ কোড লিখে রান করলাম, আমি যদি এখানে দেখি তাহলে জাস্ট সাপোর্টটা দেখো, এখানে কি কি আছে, সি প্লাস প্লাস, সি টার্বো, জাভা, পাইথন, কোটলিন, পিএসপি, সি শার্প, এইচটিএমএল, রুবি, পার্ল, প্যাসকেল, কোবল, আর। আমি এক্স্যাক্টলি এই জায়গাটাতে এতগুলা ল্যাঙ্গুয়েজের কোড লিখে কম্পাইল করে রান করতে পারবো, জাস্ট সাপোর্টটা দেখতেছো। তো এই জিনিসটা কি হলো আইডি। আইডির যে ইন্টিগ্রেটেড ওয়ার্ডটা পড়ছো, ইন্টিগ্রেটেড মানে হলো যে একই সাথে অনেক কিছু ইন্টিগ্রেট করা আছে। যেমন এই যে কোডটা লিখলাম, এটার ভুল বা বাগ খুঁজে বের করার জন্য আমরা ডিবাগ ফর্ম ফিচারটা ইউজ করতে পারি। ডিবাগের কাজটা কি? ডিবাগ হলো বেসিক্যালি চেক পয়েন্ট দিয়ে দিয়ে হলো কোড রান করা। যাই হোক, এত কিছু জানা লাগবে না তোমাদের, জাস্ট মনে রাখো যে এটা একটা ফিচার। এই যে ইন্টিগ্রেটেড তাহলে কি, রান করা যাচ্ছে, কম্পাইল করা যাচ্ছে, ডিবাগও করা যাচ্ছে। তো একসাথে কতগুলো ফিচার একত্রিত করে ফেলছে না এই জায়গাতে তাতে। এই জন্য এই জিনিসটাকে বলে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, মানে একই এনভায়রনমেন্টে অনেকগুলো ফিচার একসাথে অ্যাড করে ফেলছে। তাহলে কি আমাদের এক এক ল্যাঙ্গুয়েজের জন্য এক এক আইডি খোলা লাগতেছে না, একটা আইডিতেই মাল্টিপল ল্যাঙ্গুয়েজের সাপোর্ট আছে হ্যান ত্যান। এবং মানে ডিবাগ করার জন্য অন্য কিছু করা লাগতেছে না বা অন্য সফটওয়্যারে যাওয়া লাগতেছে না, ওই সফটওয়্যারে আমরা ডিবাগ করতে পারতেছি। আরো অনেক ফিচার, মানে অফলাইন আইডিতে আরো অনেক সুন্দর সুন্দর ফিচার আছে। তো এই জিনিসটাই হলো আইডি, মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, মানে ডেভেলপ করার জন্য একটা ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্ট যেখানে হলো অনেকগুলো ফিচার আছে। তাহলে বেসিক্যালি আইডি একটা টেক্সট এডিটর, যেটার উপরে তার আরো এক্সট্রা অনেক ইন্টারনালি ছোট ছোট সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে। এটা হলো আইডি। এটা হলো তোমাদের খুব সম্ভবত বইতেও আছে। দেখি দেখি, এই যে এই যে দেখছো, এখানে বলছে যে একই কম্পাইলারে কোড লেখা, সম্পাদনা করা, কম্পাইলার ডিবাগিং ও রান করা যায়।
এই যে এখানে হলো ভিজুয়াল স্টুডিওর একটা এক্সাম্পল দিছে। খেয়াল করে এখানে কতগুলো ফিচার আছে। ফাইল এডিট সিলেকশন, মানে এডিটে গেলে তোমরা টেক্সট এডিটরের মতো ইউজ করতে পারবা। এখানে বাম পাশে দেখতে পাচ্ছ যে এই জিনিসটা, এই যে এখানে হলো এই জিনিসটা হলো তোমাদের বেসিক্যালি ফাইল কি কি ফাইল খোলা আছে, ওই ফোল্ডারে কি কি ফাইল খোলা আছে। এটা হলো সার্চ। এটা হলো তোমরা যদি মনে করো আহ, তোমাদের কোডটাকে তোমাদের পিসিতে সেভ না রেখে অন্য একটা ক্লাউডে সেভ করতে চাও, যেমন গিটহাব বা গুগল ড্রাইভ বা যে কোনো কিছুতে ওইটা ইউজ করতে পারো। এটা হলো ডিবাগিং এর জন্য। ধরো জিনিসটা হাজার হাজার ফিচার একটা জায়গাতে নিয়ে নিয়ে আসছে, এই জিনিসটা হলো আইডি। এরপরে হলো তোমাদের এতক্ষণ পর্যন্ত হলো সি প্রোগ্রামিং এর সি ভার্সেস সি প্লাস প্লাস। এখানে হলো যে প্রসিডিউরাল, এখানে যেমন অবজেক্ট ওরিয়েন্টেড, কিওয়ার্ডের, এখানে কিওয়ার্ড নামে একটা জিনিস আছে, আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই। এই যেখানে মানে বেসিক্যালি এটাই হলো তোমাদের পলিমরফিজম, ইনহেরিটেন্স নাই মানে হলো অবজেক্ট ওরিয়েন্টেড না। টপ ডাউন অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ, এগুলো আসলে প্যাটার্ন করে না। যাই হোক, তো এটা হলো তোমাদের আইডি এর কনসেপ্ট। এরপরে নেক্সট যে কনসেপ্টটা তোমাদের দেখাবো সেটা হলো যে কোথায় গেল, মেমোরি কনসেপ্ট। এটা হলো খুব গুরুত্বপূর্ণ। এটা এটা যদি তোমাদের খুব ভালো মতো বোঝা হয় তাহলে হলো তোমাদের প্রোগ্রামিংটা অনেক ইজি হবে, বা অনেক কিছু বললে তোমরা বুঝবা। কম্পিউটারের মেমোরি কি জিনিস? আচ্ছা, কম্পিউটার কিভাবে কাজ করে? কম্পিউটারে সব প্রোগ্রাম এক্সিকিউট হয় প্রসেসরে। প্রসেসরে হলো সবকিছু এক্সিকিউট হয়। প্রসেসরের সবচেয়ে কাছে একটা জিনিস থাকে যেটা হলো রেজিস্টার। এর রেজিস্টারের পরে যে জিনিস থাকে হলো সেটা হলো ক্যাশ। সবই কিন্তু হলো মেমোরি। ক্যাশের পরে যে জিনিসটা থাকে সেটা হলো র্যাম। বাট কম্পিউটারে মেমোরি বলতে মেইনলি এই জিনিসটাকেই বোঝানো হয়, ইকুয়াল টু র্যাম। বুঝতে পারছো জিনিসটা? এইটা হলো প্রসেসর, রেজিস্টার, ক্যাশ। তাহলে একটা সব কম্পিউটারে সবকিছু কোথায় এক্সিকিউট হয়? প্রসেসরে। তাহলে আমাদের যেটাই র্যামে থাকুক সেটাকে র্যাম থেকে ক্যাশে নিয়ে যাওয়া লাগে, ক্যাশ থেকে রেজিস্টারে নিয়ে যাওয়া লাগে, রেজিস্টার থেকে প্রসেসর রিড করে এবং এক্সিকিউট করে। এটা হলো তোমাদের মোটামুটি সংগঠন। এর এর অনেক এক্সেপশন আছে, আমি জাস্ট খুবই হাই লেভেল, খুবই জেনারিক একটা এক্সাম্পল দিলাম। তাহলে মেমোরিতে আসলে কি কি থাকে? যেমন তোমরা যদি পড়ো যে অবশ্যই পড়ছো যে ফোনে, ফোন আর কম্পিউটার আসলে একইভাবে কাজ করে। ফোনে যে জিনিস আসে কম্পিউটার একই জিনিস, সবই আসলে ইন একটা কম্পিউটারই, ছোট কম্পিউটার, বড় কম্পিউটার এটসেট্রা। তোমরা হয়তো পড়ছো যে আহ মনে করো ফোনে বা কম্পিউটারে দেখছো যে 8 GB র্যাম। 8 GB র্যাম বলতে আসলে কি বোঝায়? 8 GB র্যাম বলতে, গিগা মানে হলো 10⁹, এর মানে হলো 8,000 মেগাবাইট। 8,000 মেগাবাইট মানে হলো 1 মেগাবাইটে হলো টেন, 1024। আমি কিন্তু ডাইরেক্ট গুণ করি না, আমি 1024 গুণ না করে 1000 দ্বারা করছি আর কি, কাছাকাছি। এর মানে হলো 8,000 ইন্টু আরো 1,000 গুণ করবো, কিলোবাইট। এরপরে আসলো হলো আরো 3টা শূন্য, 8,000 বাইট। এটা হলো গিগাবাইট টু মেগাবাইট টু কিলোবাইট টু বাইট। বড় হাতের বি মানে অলওয়েজ মনে রাখবা বাইট, আর ছোট হাতের বি মানে হলো বিট। বাইট আর বাইটের বিটের রিলেশনশিপটা হলো যে 1 বাইট সমান সমান 8 বিট। জিনিসটা, তাহলে এতগুলো হলো বাইট। এতগুলো বাইট মানে চিন্তা করো তাহলে একটা বিটে আসলে কি থাকে। একটা বিট মানে হলো এইদার জিরো থাকবে বা ওয়ান থাকবে, জিরো বা ওয়ান থাকবে। তাহলে একটা বিটে, তাহলে 1 বাইটে কতটুকু জায়গা ধরে? 1 বাইট মানে হলো এরকম একটা জায়গা যেখানে 8টা জায়গা আছে।
বুঝতে পারছো জিনিসটা? এরকম 8টা জায়গা আছে। এক বাইট মানে হলো 8টা জায়গা আছে যেখানে হলো আমরা 0 বা 1 রাখতে পারবো। তাহলে এখানে যদি মনে করো এক বাইটে হলো 0 রাখলাম, 1 রাখলাম, 0 রাখলাম, 1 রাখলাম, 1 রাখলাম, 1 রাখলাম, 1 রাখলাম, 1 রাখলাম। তাহলে এখানে বেসিক্যালি আমরা কত রাখছি আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে? 1, 2, 3, 4, 7, 7 আর 8 এ 15, 15 আর 16, 31, 31 এর পরে কিছু আসবে না, 32, এটা হলো 64। তাহলে 97 রাখছি এখানে। তাহলে বেসিক্যালি এই যে আমরা এক বাইট জায়গাতে যে রাখলাম এটা হলো 97 রাখলাম। এখন আমরা দেখবো যে এই 97 যে রাখছি না, এই জিনিসটাকে আমরা আরো একটু সুন্দরভাবে দেখবো। সুন্দরভাবে কিভাবে? তাহলে চিন্তা করে 1 গিগাবাইট জায়গা আসলে মানে কত বড় জায়গা। 1 গিগাবাইট মানে আমরা কতটুকু দেখলাম? 8 গিগাবাইট দেখছিলাম মতো। তাহলে 1 গিগাবাইট মানে হলো কতগুলো বাইট? এতগুলো বাইট। তাহলে আমরা জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারি না যে এটা হলো মনে করো আমাদের র্যাম। তাহলে র্যামে হলো এতগুলো রো আছে, প্রত্যেকটা রোতে 8টা করে যদি রাখি তাহলে হলো এটা হলো র্যাম। তাহলে বিশাল একটা র্যাম, যেটাতে মনে করো ইন্ডেক্সিং করলে এটা 0 নাম্বার, 1 নাম্বার করতে 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 নত 9 9 9 জায়গা, এটা মনে করো সেকেন্ড জায়গা। প্রত্যেকটা তাহলে এরকম 8টা করে জায়গা আছে। তাহলে এবার বুঝতে পারতেছো আসলে র্যাম মানে কি জিনিস, যে কত কত বেশি 0 আর 1 রাখতে পারবো। এটা হলো তোমাদের মেমোরি। তো নর্মালি হলো মেমোরি জিনিসটা পিরামিড স্কিম মেনটেন করে। পিরামিড স্কিম কি জিনিস? যত উপরের দিকে যাবা সাইজ তত কম থাকে। মনে করো এটা যদি র্যাম হয়, র্যামের থেকেও কাছের, র্যাম হলো প্রসেসর থেকে একটু দূরে, তাই না? এর র্যামের থেকে প্রসেসরের কাছে কি আছে? ক্যাশ। এই ক্যাশকে আবার অনেক প্রসেসর অনেক ভাবে ভাগ করে। তোমরা হয়তো পড়ছো যে L1 ক্যাশ, L2 ক্যাশ, L3 ক্যাশ। L1 ক্যাশ হলো রেজিস্টারের সবচেয়ে কাছের, বা ওটাকে খুব সম্ভবত রেজিস্টার বলা হয়, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি। এরপরে হলো L2 ক্যাশ। L2 ক্যাশ হলো L1 ক্যাশ থেকে একটু দূরে। যত দূরে তত, খেয়াল করো এটা যদি প্রসেসর হয় আর এটা যদি পাথ হয়, তাহলে যত দূরে, খেয়াল করো ডেটাটা অ্যাক্সেস করতে কিন্তু প্রসেসরের তত বেশি টাইম লাগবে, তাই না? এটা অ্যাক্সেস করা ফাস্ট হবে নাকি এটা থেকে একটু দূরে এখানে এটা অ্যাক্সেস করা ফাস্ট হবে? বুঝতে পারছো জিনিসটা? তাহলে যত দূরে অ্যাক্সেস করা তত স্লো হবে। তাহলে L2 ক্যাশ, এরপর L3 ক্যাশ থাকে। ক্যাশের উপরে কি থাকে? রেজিস্টার। বুঝতে পারছো জিনিসটা? তাহলে খেয়াল করো পিরামিড স্ক্রিপ্ট কেন বললাম, কারণ হলো সাইজের দিক দিয়ে। কোন একটা প্রসেসরে যদি র্যাম থাকে হলো মনে করো 1 গিগাবাইট, সরি কোন একটা কম্পিউটার র্যাম যদি 1 গিগাবাইট থাকে, ক্যাশ থাকে খুবই কম। খুবই কম মানে খুবই কম। এটা এমন হইতে পারে যে 4 মেগাবাইট। রেজিস্টার থাকে আরো কম। রেজিস্টার কত হতে পারে? 32 কিলোবাইট। বুঝতে পারছো সাইজের ডিফারেন্সটা? দেখো তাহলে যত দূরে সাইজ তত বড় হয়, যত কাছে সাইজ তত ছোট হইতে আসে। বাট এক্সেস টাইম অনেক ফাস্ট হয়। যেমন রেজিস্টারের এক্সেস টাইম র্যামের তুলনায় 100 গুণ বেশি হইতে পারে বা 1000 গুণ হইতে পারে। বুঝতে পারছো? এই জন্যই জিনিসটাকে হলো পিরামিড স্কিম বলে। তাহলে আবার একটু রিক্যাপ করি। প্রসেসরের সবচেয়ে কাছে থাকে হলো রেজিস্টার, এরপরে থাকে হলো ক্যাশ, এরপরে থাকে হলো র্যাম। তাহলে আমরা যখন কম্পিউটারে কিছু রাখি, মনে করো আমরা মানে একটা প্রোগ্রামের মাধ্যমে 10 সেভ করলাম, তাহলে এই 10 সংখ্যাটা কোথায় সেভ হয়? রেজিস্টারে সেভ হয়, ক্যাশে সেভ হয়, নাকি র্যামে সেভ হয়? বাই ডিফল্ট র্যামে সেভ হয়। তাহলে মনে করো আমরা মানে কোন এক জায়গায় মানে 10 সেভ রাখতে চাই, প্রোগ্রামের পার্ট হিসেবে আমরা কোন এক জায়গায় 10 সংখ্যাটা সেভ রাখতে চাই, তাহলে ওটা কোথায় সেভ হবে? র্যামে সেভ হবে। তাহলে আমরা কিভাবে সেভ করি র্যামে? এই যে র্যামে আমরা একটা জায়গা অ্যালোকেট করব, এমন হতে পারে যে একটা না, 3-4টা জায়গা মিলে হয়তো হয়তো আমরা অ্যালোকেট করলাম। এরকম 3টা জায়গা মনে করো, 4টা জায়গা মনে করে অ্যালোকেট করলাম। অ্যালোকেট করে আমরা এখানে 10 রাখলাম। তাহলে জিনিসটা কোথায় অ্যালোকেট হলো? র্যামে রাখলাম। তাহলে আমরা যদি কোনো কিছু সেভ করতে চাই বা কোনো সংখ্যা রাখতে চাই প্রোগ্রামের পার্ট হিসেবে, সেটা হলো র্যামে রাখি। তাহলে র্যাম থেকে আমরা জিনিসটা আসলে কিভাবে কাজ করে, এটা হলো এই এই ইম্পর্টেন্ট কাজটা করে হলো তোমাদের অপারেটিং সিস্টেম। এখানে হলো অপারেটিং সিস্টেমটা আসে। অপারেটিং সিস্টেম আসলে খুব পাওয়ারফুল একটা সিস্টেম, কারণ হলো তাদের কাছে এই সবকিছুর অ্যাক্সেস খুব
ভালোভাবে থাকে। সো আমরা যদি বলি যে এই যে র্যামে যে নাম্বারিং করলাম না, তাহলে প্রোগ্রাম যদি অপারেটিং সিস্টেমকে বলে যে আমাদের এই 100 থেকে 103 ইন্ডেক্সের নাম্বারটাকে দাও, তাহলে অপারেটিং সিস্টেম যে জিনিসটা করে যে এই নাম্বারটা হলো ডাইরেক্টলি কপি করে রেজিস্টারে আনে। এটা হলো অপারেটিং সিস্টেমের কাজ। কপি করে রেজিস্টারে আনলো, এরপরে যদি প্রসেসরকে বলে হলো যে এই সংখ্যাটাকে দ্বিগুণ করো, তাহলে প্রসেসর এবার বলবে যে আচ্ছা রেজিস্টারের এক্স তম ইন্ডেক্সে যে সংখ্যাটা আছে সেটাকে দ্বিগুণ করো, তাহলে প্রসেসর ডাইরেক্টলি এই সংখ্যাটাকে দ্বিগুণ করতে পারে। প্রসেসর বেসিক্যালি আর কিছুই না, বিভিন্ন টাইপের গেট। তোমরা লজিক গেট পড়ছো, নট গেট, অ্যান্ড গেট, অর গেট। প্রসেসর বেসিক্যালি এইসব বিভিন্ন গেটের সমন্বয় তৈরি। এরকম গেটের মিক্সার হিসেবে কিছু একটা সিস্টেম তৈরি করছে, যেখানে আমরা এরকম করে বিভিন্ন রেজিস্টার ফিট করি। তাহলে ওই অনুযায়ী হলো, মনে করো 0 আসলো, 1 আসলো, 2 1, আবার একটা 1, আবার একটা 1 আসলো, আউটপুট হিসেবে দ্বিগুণ হয় বের হয়ে গেল। এটার কত মান? এটা হলো 1 2, এটা মনে করো 0। আচ্ছা 1 3, 3কে দ্বিগুণ করলে হলো 6 হয়, তাহলে আউটপুট হিসেবে এটা বের হয়ে গেল। বের হয়ে মনে করো আরেকটা রেজিস্টার সেট থাকে, শেষ। এটাই হলো বেসিক্যালি প্রসেসর। প্রসেসরে তাহলে এরকম বিভিন্ন টাইপের গেট থাকে। প্রসেসর আরো অনেক পাওয়ারফুল, বাট আমি জাস্ট সিম্পল সিটি হিসেবে গেট হিসেবে বুঝাই দিলাম। কারণ প্রসেসর হলো রেজিস্টার ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারে, কারণ প্রসেসরের ইনপুট আসলে রেজিস্টার থেকে, আউটপুটও যায় হলো রেজিস্টারে। বেসিক্যালি প্রসেসরকে চিন্তা করতে পারো একটা হলো কমপ্লিকেটেড গেট। তাহলে প্রোগ্রাম হলো এইভাবেই কাজ করে। তাহলে যে কোনো জিনিস আমরা আমাদের কিভাবে তো কোথায় থাকে, র্যামে থাকে। ওখান থেকে আমরা মানে অপারেটিং সিস্টেমকে আমরা নির্দেশনা দিই যে আমাদেরকে এই জিনিসটা নিয়ে এসে দাও, অপারেটিং সিস্টেম করে রেজিস্টারে আনে। এরপর হলো প্রোগ্রাম অনুযায়ী হলো বলে যে এই রেজিস্টার এইটা থেকে ওইটা, ওইটা থেকে ওইটা যোগ করো বিয়োগ করো। অ্যাসেম্বলি কোড র্যামের কোনো কনসেপ্টই জানে না, এই জন্য অ্যাসেম্বলি কোড লেখা কঠিন। অ্যাসেম্বলি কোড ডাইরেক্টলি হলো রেজিস্টারের কনসেপ্ট জানে। যেমন তোমাদের অ্যাসেম্বলির কিছু এক্সাম্পল দেখায়। অ্যাসেম্বলি কোড এক্সাম্পল 8086 দেখ। এই যে এইগুলো হলো এক্স বিএক্স সিএক্স, এগুলো হলো রেজিস্টার। এই যে এএলইউ, এরিথমেটিক লজিক্যাল, এএলইউ না, এএলইউ বেসিক্যালি একটা গেট, বিশাল কমপ্লিকেটেড গেট। এখানে এএলইউ তে মনে করো কয়েক হাজার ইনপুট থাকতে পারে। যাই হোক, এগুলোতে না যায়, আমরা একটু ডাইরেক্টলি এক্সাম্পল দেখি। এই যে দেখো, আরেকটা সুন্দর একটা এক্সাম্পল দেখি যেখানে কিছু একটা যোগ করছে। এই যে এখানে যোগ যোগের জিনিসপত্র দেখাচ্ছে। এই যে খেয়াল করে একটা অ্যাসেম্বলি কোড দেখি, মুভ x5, মানে হলো এক্স রেজিস্টারে আমরা 5 মুভ করতেছি। খেয়াল করে দেখো এই মুভ ইনস্ট্রাকশনটা কিন্তু আমরা মানে পাস কই থেকে আসলো, এই জিনিসটা হলো ইন্টারেস্টিং যে, জুম করি দেখো, মুভ x5, তাহলে এক্স রেজিস্টারে হলো আমরা পাস মুভ করতেছি। রেজিস্টারে কিন্তু নাম না দিয়ে আমরা কি দিলাম, যেমন এখানে কিন্তু রেজিস্টারে বললাম না যে এখানে যেমন ইন্ডেক্সিং আছে, এখানে কিন্তু নাম দিছে, খেয়াল করে এক্স। তোমাদেরকে মেশিন কোড পড়াইছিলাম না, অ্যাসেম্বলি টু মেশিন। মেশিন কোড বেসিক্যালি এই এক্স রেজিস্টারের নাম, এই যে সংখ্যা এক্স কে কনভার্ট করে হলো রেজিস্টারের ইন্ডেক্সে। র্যামে যেমন ইন্ডেক্সিং থাকে 0 1 2, এরকম রেজিস্টারের ইন্ডেক্সিং থাকে। মেশিন কোড হলো ইন্ডেক্সে কনভার্ট করে। যাই হোক, তো পাস হলো এই এত নাম্বার রেজিস্টারে মুভ করলো, 2 হলো এত নাম্বার রেজিস্টারে মুভ করলো। এরপর হলো জাম্প, ক্যালকুলেটারে গেল, ক্যালকুলেটারে গিয়ে এক্স বিএক্স যোগ করলো, তাহলে 5 আর 2 হলো যোগ করলো। খেয়াল করছো, 5 আর 2 যোগ করার পরে মানে আরো অনেক কিছু আছে আর কি। যাই হোক, তো এখন জিনিসটা খেয়াল করো যে মুভ x5, এই যে এক্স এ যে পাস মুভ করলো, এই ইনস্ট্রাকশনটা কি মুভ ইনস্ট্রাকশনের মাধ্যমে না? এই মুভ ইনস্ট্রাকশনটা তাহলে কম্পিউটার কিভাবে বোঝে?
মুভ ইনস্ট্রাকশনটা বোঝানোর জন্য কম্পিউটারে এরকম তোমাদেরকে যেরকম বুঝাইলাম যে প্রসেসরে এরকম মানে ইনপুট থাকে। প্রসেসরের ইনপুট কিন্তু কয়েক হাজার থেকে মানে 20,000 30,000 লক্ষ ইনপুটও হইতে পারে। যেমন আমরা অর গেটে পড়ছিলাম না যে 2টা বা 3টা ইনপুট। অর গেটে কিন্তু অসংখ্য ইনপুট থাকতে পারে, 2টা 3টা না, 1 লাখ ইনপুট দিলেও কিন্তু অর অর গেটে হবে। তো অর গেট কিন্তু মানে 2টা ইনপুটে কাজ করবে এমন না। অর গেটে কিন্তু তুমি কয়েক হাজার ইনপুটও দিতে পারো এরকম। আউটপুট একটা এরকম প্রসেসরে কিন্তু আমরা কয়েক হাজার ইনপুট দিতে পারি। তো মুভ ইনস্ট্রাকশন দেওয়া মানে হলো প্রসেসরের ইনপুটে মনে করো কিছু একটা চলে গেল, যে এরকম মনে করো এই অনেকগুলা ইনপুট ছিল, এখানে মনে করো 101 গেল, এটা মনে হলো ধরে নাও মুভ। তো এই যে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্সনের কাজটা হলো করে হলো তোমাদের এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ। যাই হোক, এটা হলো মেইনলি তোমাদেরকে রেজিস্টারের কাজ বুঝাইতেই দিচ্ছে। তো যখন এই রেজিস্টারে চলে আসলো তখন কিন্তু অ্যাড এক্স বিএক্স, তখন মনে করো যে ইনস্ট্রাকশনটা চেঞ্জ হয়ে গেল, তখন মনে করো প্রসেসরের কোন একটা ইনপুটে হলো 101 না লেখে মনে করো 111 দিলাম, এর মানে প্রসেসর বুঝবে যে আমাকে অ্যাড করা লাগবে। এগুলো যখন কেউ ইন্টেল বা এএমডি যখন প্রসেসর তৈরি করে তখন তাহলে এই ইনস্ট্রাকশন সেট গুলো দিয়ে দেয়। এই ইনস্ট্রাকশন সেট গুলো আহ, বারবার চেঞ্জ করলে ঝামেলা না, এই জন্য হলো তারা খুব সুন্দর করে একটা স্ট্যান্ডার্ড তৈরি তৈরি করছে, যেটাকে বলা হলো X86 ইনস্ট্রাকশন সেট। এই X86 ইনস্ট্রাকশন সেট আবার 2 টাইপের হয়, 32 বিট হয়, 64 বিট হয়। যাই হোক, তো এই ইনস্ট্রাকশন সেট হলো কনস্ট্যান্ট থাকে। সব সব এএমডি ইন্টেল প্রসেসরে এই ইনস্ট্রাকশন সেট ইউজ করে, এই জন্য দেখবা যে বারবার কম্পাইলার গুলো যখন কম্পাইল করে বা নতুন ভার্সন বা নতুন প্রসেসর আনে, তখন মানে কয়েক বছর লাগে না নতুন কম্পাইলার আসতে, ওই আগের কম্পাইলারে কিন্তু নতুন প্রসেসরেও কাজ করে। কারণ কি, ইনস্ট্রাকশন সেট খুব সহজে চেঞ্জ হয় না। মানে এই এই X86 এর ইনস্ট্রাকশন সেট আসলে খুব কনস্ট্যান্ট। যাই হোক, তাহলে এখন র্যাম ক্যাশ রেজিস্টারের কনসেপ্টটা হোপফুলি মানে 100% ক্লিয়ার হওয়া পসিবল না, বাট আগে যতটুকু আননোন ছিল এর তুলনায় 10% এক্সট্রা হয়তো তোমরা মানে জানলা যে র্যাম কি, ক্যাশ কি, রেজিস্টার কি। ক্যাশ বেসিক্যালি হলো যে ক্যাশকে কিভাবে বোঝায়, র্যাম রেজিস্টার তো খুব ইজিলি বুঝলাম, ক্যাশ তো উদাহরণ দেয় না। ক্যাশ বেসিক্যালি বোঝায় যে স্টপ গ্যাপ। রেজিস্টার আর র্যামের ডিস্টেন্স অনেক, রেজিস্টার আসলে প্রসেসরের ভিতরেই থাকে। তোমাদের এটা যদি প্রসেসর থাকে, ইন্টেল যখন প্রসেসর তৈরি করে তখন ইন্টেল একটা পোর্শনে হলো এরকম গেট টেট থাকে আর একটা পোর্শনে রেজিস্টার থাকে। র্যাম হলো প্রসেসর থেকে একটু দূরে থাকে। তো স্টপ গ্যাপটা কমানোর জন্য প্রসেসরকে আরো বাড়াইছে এরা, আরো বাড়ায় এখানে ক্যাশও রেখে দিচ্ছে। মডার্ন যে প্রসেসর গুলো থাকে, এসওসি বলছো, সিস্টেম অন সকেট অর সামথিং, এসওসি প্রসেসর, এখানে র্যামও এটার সাথেই লাগানো থাকে যেন র্যাম দূরে না থাকে। ওগুলো হলো ফিক্সড র্যাম। তোমাদের ফোনের যে থাকে না, ফোনের র্যাম গুলো হলো ফিক্সড র্যাম, ফোনের র্যাম এই জন্য চেঞ্জ করতে পারো না। ডেস্কটপে আবার র্যাম চেঞ্জ করতে পারো, কারণ কি র্যাম হলো সেপারেটলি থাকে। বাট ফোনের যে প্রসেসর থাকে ওখানে র্যাম থাকে, ক্যাশ থাকে, পরে রেজিস্টার থাকে। যাই হোক, তো এটা হলো র্যাম ক্যাশ রেজিস্টারের কনসেপ্ট। তো আমরা হলো প্রোগ্রামিং এর সময় দেখবো যে আমরা এরকম বিভিন্ন জিনিসপত্র আমরা র্যামে রাখতেছি, এগুলো যোগ করতেছি, বিয়োগ করতেছি, বিভিন্ন অপারেশন করতেছি। আমরা এই জিনিসগুলো নেক্সট ক্লাসে আরো ডিটেলসে দেখবো। এই ক্লাসে আপাতত এইটুকু জিনিস তোমাদের ক্লিয়ার। তাহলে আমরা হলো সি এর কিছু এক্সাম্পলে যাব, সি এর স্ট্রাকচার নিয়ে কথা বলবো। এখন তোমাদের কিছু প্রশ্ন হয়েছে এখন পর্যন্ত কিনা দেখি। ওকে, গ্রেট। কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, এখন হলো আমরা নেক্সট কনসেপ্টে চলে যাই। নেক্সট আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম হলো যে প্রসেসর রেজিস্টার ফার্স্ট প্রোগ্রাম। এখন হলো আমরা সি তে একটা ফার্স্ট একটা প্রোগ্রাম লিখবো। তার আগে আমরা একটু রিডিং রিডিং করি। কি কি আছে তোমাদের একটু ডেফিনেশন, সাব প্রোগ্রাম, আচ্ছা, তোমাদের একটু আগে যে র্যাম সিস্টেম পড়াইলাম, এই জিনিসটা হলো এখানে এক্সাম্পল। খেয়াল করো, সিপিইউ রেজিস্টার হলো পিরামিডের সবার উপরে থাকে।
এরপরে হলো ক্যাশ থাকে, এরপর হলো মেন মেমোরি আসলে র্যাম। ম্যাগনেটিক ডিস্ক, অপটিক্যাল ডিস্ক, ম্যাগনেটিক টেপ। ম্যাগনেটিক ডিস্ক মানে হার্ড ডিস্ক পড়ছো না তোমরা, হার্ড ডিস্ক, এসএসডি, এগুলো হলো ম্যাগনেটিক ডিস্ক। অপটিক্যাল ডিস্ক মানে হলো সিডি ডিভিডি। ম্যাগনেটিক টেপ এখন এক্সিস্ট করে কিনা আমি জানি না, আগে ছিল। এরপরে তোমাদের এখানে প্রসেসরের এক্সাম্পল দিচ্ছে, খেয়াল করো এটা হলো একটা প্রসেসর, ইন্টেল কোর i9 13 900 কে। কত ছোট সাইজে, কিন্তু খুবই ছোট। তোমার প্রসেসর হাতে নিলে দেখবা যে মোটামুটি এইদিকে 1.5 সেন্টিমিটার, ওইদিকে 1.5 সেন্টিমিটার, মানে এইটুকু হলো 1.5 সেন্টিমিটার, এইটুকু হলো 1.5 সেন্টিমিটার, এইটুকু হলো 1.5 সেন্টিমিটার। বুঝতে পারছো জিনিসটা? দেড় দেড় বা হাইস্ট 2 2 সেন্টিমিটার থাকতে পারে। এটা হলো ইন্টেলের প্রসেসর। এখানে হলো তোমাদের এরকম এএলইউ মানে লজিক্যাল ইউনিট গুলো আছে, গেট টেট আছে, যোগ বিয়োগ গুণ ভাগ করার। এরপরে থাকে হলো রেজিস্টার থাকে, ক্যাশ থাকে। এখানে হলো কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটা চিপসেট দেখাইছে, খেয়াল করছো? স্ন্যাপড্রাগনের আবার এক্সট্রা জিনিস থাকে, ওই যে বললাম যে র্যামও এটার ভিতরে ঢুকে ফেলছে, স্ন্যাপড্রাগনের র্যামটাও এটার ভিতরে থাকে। এগুলো হলো মডার্ন প্রসেসর। আগেকার যুগে কিন্তু আরো দুর্বল দুর্বল প্রসেসর ছিল, যেমন আগেকার যুগের একটা প্রসেসর হলো এরকম। এখানে এই প্রসেসরের ইনপুট খেয়াল করো, তোমরা যদি এই প্রসেসরটা দেখো, যে এই প্রসেসরটার নিচে কিন্তু পিন থাকে, এই পিনগুলো কিন্তু এক একটা ইনপুট বা সিগন্যালিং হিসেবে কাজ করে। প্রসেসর ইনপুট আসলে পিন না, এগুলো সিগন্যাল। প্রসেসরের পিন গুলো হলো এক একটা সিগন্যাল নির্দেশ করে। এই প্রসেসরের নিচে দেখবা যে অনেকগুলো পিন থাকে, তারা তোমাদের একটা দেখায়। এই যে দেখছো, এটা হলো ফ্রন্ট, এটা হলো ব্যাক। এগুলো কিন্তু এক একটা পিন, খেয়াল করছো কতগুলো পিন, কতগুলো সিগন্যাল যাচ্ছে। এটা হলো প্রসেসরের উপরের ডিরেকশনটা। এই যে এগুলো হলো, এই যে ডট ডট দেখতেছো না, হলুদ হলুদ, এগুলো হলো এক একটা পিন। আর এগুলো হলো উপরের জিনিসটা। যাই হোক, হুম। এখন হলো আমরা যে জিনিসটা দেখবো আসলে সি এর প্রোগ্রামের সংগঠন। সি এর প্রোগ্রামের শুরুতে হলো ডকুমেন্ট সেকশন থাকবে, এরপর লিঙ্ক সেকশন, ডেফিনেশন সেকশন, গ্লোবাল ডিক্লারেশন সেকশন। তাহলে সি এর প্রোগ্রামিং এর প্রোগ্রামটা কেমন থাকবে? প্রথম হলো ডকুমেন্টেশন। তোমরা এর আগে পড়ছো না যে আমরা প্রোগ্রামের ডকুমেন্টেশন কি জিনিস? এই ডকুমেন্ট সেকশন হলো ডকুমেন্টেশন লেখা নর্মালি, বাট মাঝখানেও লেখা যায় আসতেছে। লিঙ্ক সেকশন মানে হলো যে তোমাদের মনে করো যে আমরা যদি এক্সিস্টিং লাইব্রেরি ইউজ করি, সেটা হলো লিঙ্ক সেকশন। ডেফিনেশন সেকশন হলো যে কোনো মানে মডিউল যদি ডিফাইন করি, সেগুলো হলো ডেফিনেশনে থাকে। এর হলো গ্লোবাল ডিক্লারেশন, কোনো কিছু যদি গ্লোবালি ডিক্লেয়ার করি সেটা হলো এখানে থাকবে। এর হলো মেন ফাংশন, এটা হলো সাব প্রোগ্রাম সেকশন থাকে। আমি তোমাদেরকে পুরো জিনিসটাই দেখাবো, সমস্যা নেই, এক্সাম্পল হিসেবে দেখাবো। জাস্ট মনে রাখো যে কি কি থাকবে: ডকুমেন্ট থাকবে, লিঙ্ক থাকবে, ডেফিনেশন থাকবে, ডিক্লারেশন থাকবে, মেন ফাংশন থাকবে। এই যে এখানে হলো তোমাদের ডকুমেন্ট সেকশন বলছে। ডকুমেন্ট সেকশন হলো যে তোমাদের প্রোগ্রামের বর্ণনা থাকে, বুঝতে পারছো জিনিসটা? প্রয়োজনীয় কমেন্ট থাকবে। লিঙ্ক সেকশন হলো যে তোমাদের লিঙ্ক জিনিসটা আসলে কি জিনিস, যে একটা লাইব্রেরি যখন ইউজ করি সেটাকে হলো লিঙ্কিং। আমরা যদি বাইরের কোনো এক্সিস্টিং লাইব্রেরি ইউজ করি, নিচে কোড না লেখে, ওই জিনিসটা হলো লিঙ্ক থাকবে। এর হলো ডেফিনেশন থাকবে, যে আমরা যদি কিছু ডিফাইন করি, এটা ফাংশন ডেফিনেশন থাকতে পারে বা কনস্ট্যান্ট ডেফিনেশন থাকতে পারে। এরপর গ্লোবাল ডিক্লারেশন, মেন ফাংশন, আমি তোমাকে দেখাবো, সমস্যা নেই। সাব প্রোগ্রাম সেকশন। এই যে সি বলছিলাম না মধ্যম স্তরের, কারণ কি এটা একই সাথে লো লেভেল, একই সাথে হাই লেভেল। এই যে সি প্রোগ্রামের মধ্যে বিট পর্যায়ের হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা যায়। প্রত্যেকটা সি প্রোগ্রাম শুরু হলে মেন ফাংশন দেয়, আমরা এগুলো আস্তে আস্তে আসতেছি, সমস্যা নেই। তাহলে আমরা একটা প্রথম সি প্রোগ্রাম দেখি। আমি তোমাদের এর আগে একটা প্রোগ্রাম লিখছিলাম, ওই প্রোগ্রামটা আবার একটু দেখি আমরা। খেয়াল করো, এইটা হলো একটা পরিপূর্ণ সি প্রোগ্রাম। রান করে খুব সুন্দর করে, আচ্ছা এটা C++ সিতে নি, সিতে দিলাম, রান করলো। এখন আমরা মিলানো ট্রাই করি যে আমরা কি কি সেকশন পড়ছি এখানে, আর কি কি সেকশন আছে। প্রথম হলো ডকুমেন্ট সেকশন। এখানে কি কোনো ডকুমেন্টেশন দেওয়া আছে? নাই। তাহলে ডকুমেন্ট সেকশনটা আসলে অপশনাল। তাহলে আমরা অপশনাল হলেও আমরা ডকুমেন্টেশন অ্যাড করি। এই যে সিতে ডকুমেন্টেশন অ্যাড করা হয় হলো এরকম ডবল স্ল্যাশ দিয়ে,
একটা একটা লাইন, এক লাইনের ডকুমেন্টেশন হলো ডবল স্ল্যাশ দেওয়া লাগে। যেমন এখানে আমরা লিখতে পারি যে দিস প্রোগ্রাম প্রিন্টস হ্যালো ওয়ার্ল্ড। এই যে খুব সুন্দর একটা ডকুমেন্টেশন হলো। এটা হলো এক লাইনের ডকুমেন্টেশন। আমরা যদি মাল্টিপল লাইনের ডকুমেন্টেশন লিখতে চাই তাহলে এরকম থাকে। আহ, এই যে ডবল স্ল্যাশ স্টার আবার স্টার স্ল্যাশে শেষ হবে। তাহলে এখানে হলো মাল্টিপল লাইন, মানে এর মাঝখানে যা লাগবে পুরাটাই ডকুমেন্টেশন। যেমন এখানে আমরা লিখতে পারি দিস ইজ এ সি প্রোগ্রাম। এরপর নতুন একটা লাইনে চলে গেলাম, দিস প্রোগ্রাম প্রিন্টস হ্যালো ওয়ার্ল্ড। এরপর আমরা লিখতে পারি কে লিখছে, রিটেন বাই তানভীর মুত্তাকিম। ক্লিয়ার জিনিসটা? তাহলে এটা হলো তোমাদের মাল্টিপল লাইনের ডকুমেন্টেশন। এখন কথা হলো ডকুমেন্টেশন কি সবসময় প্রোগ্রামের শুরুতেই থাকতে হবে? নর্মালি প্রত্যেকটা প্রোগ্রামিং ফাইলের শুরুতে একটা ডকুমেন্টেশন থাকে নর্মালি। এটা হলো উচিত, থাকা উচিত। কিন্তু আমরা চাইলে ডকুমেন্টেশনটা অনেক জায়গাতেই ইউজ করতে পারি। যেমন মনে করো আমরা প্রোগ্রামের মাঝখানেও ইউজ করতে পারি। যেমন এখানে মনে করো এক লাইন একটা ডকুমেন্টেশন লিখবো, ইউজিং প্রিন্ট। এগুলো কিন্তু ডকুমেন্টেশন, কিন্তু প্রোগ্রামের পার্ট না। কম্পাইলার যখন প্রোগ্রামটা কম্পাইল করে তখন এই ডকুমেন্টেশন গুলো মুছে ফেললে সে মেশিন ভাষায় কনভার্ট করে। ডকুমেন্টেশন জাস্ট আমাদের জন্য, হিউম্যান ইউজারদের জন্য, যেন প্রোগ্রামটা রিড করতে পারে। এখানে আরেকটা লিখি, রিটার্নিং জিরো। তো খেয়াল করছো যে ডবল স্ল্যাশ আমরা ডকুমেন্টেশন লিখতে পারি, এটা হলো সিঙ্গেল লাইন ডকুমেন্টেশন। তো এরকম স্ল্যাশ দেখলেই কম্পাইলার ওই লাইনটা পুরোটাই ডিসকার্ড করে ফেলে, যে মুছে ফেললো। তাহলে কম্পাইল করার সময় বেসিক্যালি ডকুমেন্টেশনটা মুছে ফেলে। তাহলে ডকুমেন্টেশন আমরা যে কোনো জায়গায় রেখে লিখতে পারি, এবং সব জায়গাতে থাকা উচিত। আরেকটা কনভেনশন মেনটেন করে সবাই, যে প্রোগ্রামিং শুরুতে হলো একটা ডেসক্রিপশন দেওয়া ডকুমেন্টেশনে। যাই হোক, এই দুটা মুছে ফেললাম। এরপরে ডকুমেন্টেশনের পরে তোমাদের যে জিনিসটা বলছে খেয়াল করো, লিঙ্ক সেকশন। তাহলে লিঙ্ক কোথায় করলো? এই যে খেয়াল করো যে প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু খেয়াল করে স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড লেখা মুছে উঠলো। কিন্তু আমরা তো প্রোগ্রামে আসলে কোথাও লিখি নাই যে হ্যাঁ স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড লেখো। কারণ কি স্ক্রিনে কি হ্যালো ওয়ার্ল্ডটা কিভাবে আসছে, পিক্সেল বাই পিক্সেল আসছে না? মনে করো এই এই স্ক্রিন কি বেসিক্যালি একটা বিশাল বড় পিক্সেল না? মনে করো 1080 px স্ক্রিন মানে কি 1920 x 1080টা পিক্সেল থাকে স্ক্রিনে, তাই না? তো পিক্সেলের বিভিন্ন কালার দিলে পুরো স্ক্রিনটা ফুটে উঠতেছে। তো এখানে এই স্ক্রিনের জন্য কি হ্যালো ওয়ার্ল্ড লেখা হয়েছে না? এই যে হ্যালো ওয়ার্ল্ড এর যে এইচ লেখছে, তার মানে কি এখানে কালো স্ক্রিনের পুরো জিনিসটাকে কালো ছিল, এবং কালো স্ক্রিনের এই জায়গায় একটা সাদা ডট রাখছে ওই পিক্সেলে। তো আমরা তো পিক্সেল বাই পিক্সেল লিখি নাই কোথাও। তাহলে আমরা এটা কিভাবে হলো? লিখি নাই কিন্তু হইলো। কারণটা হলো যে এই যে প্রিন্ট এফ আছে না, এই প্রিন্ট এফ হলো অলরেডি এই জিনিসগুলো আমাদের জন্য করে রাখছে। তো আমাদের নতুন করে নিজেদের ইমপ্লিমেন্ট করা লাগতেছে না, আমরা জাস্ট প্রিন্ট অ্যাপটা ইউজ করেই এই স্ক্রিনে প্রিন্ট দিয়ে ফেললাম। এই প্রিন্ট অ্যাপটা ইউজ করার জন্য হলো আমাদের লিঙ্ক করতে হবে। কারণ কি প্রিন্ট অ্যাপ যে জিনিসটা তোমাদেরকে আগেই বলছিলাম, যে কেউ যদি অলরেডি কিছু তৈরি করে ফেলে আমরা ওটা ইউজ করতে পারি। ওই ইউজ করার এই যে যেমন প্রিন্ট অ্যাপটা আমরা ইউজ করতেছি, তো আমরা প্রোগ্রামকে কিভাবে বুঝাবো যে আমরা প্রিন্ট অ্যাপটা ইউজ করতে চাই বা কোথায় আছে প্রিন্ট অ্যাপ? প্রিন্ট অ্যাপ আছে হলো এই ফাইলটাতে, স্টুডিও ডট এস হলো একটা ফাইলের নাম। অপারেটিং সিস্টেম জানে এই ফাইলটাকে কোথায় পাওয়া লাগবে, বাট আমাদের বলতে হবে যে প্রিন্ট এফটা কোন ফাইলে আছে। এই যে ফাইলটা, তাহলে আমাদের এই প্রোগ্রামটা কি এই ফাইলে লিঙ্ক করা লাগবে না? এখানে ইনক্লুড স্টুডিও ডট এইচ এর মাধ্যমে আমরা বেসিক্যালি আসলে লিঙ্ক করছি, যে এই প্রোগ্রাম এই ফাইলে লিঙ্ক করলো, যে ওই ফাইল বা ওই লাইব্রেরিটা আমরা ইউজ করব। লিঙ্ক জিনিসটা আরো কমপ্লিকেটেড, লিঙ্ক জিনিসটা আরো অনেক কমপ্লিকেটেড। আমি তোমাদেরকে সিম্পলি বুঝাইলাম যে একটা লাইব্রেরি ইউজ করার জন্য আমরা এইভাবে ইনক্লুডের মাধ্যমে লিঙ্ক করি। এই যে স্টুডিও ডট এইচ লাইব্রেরিটা আমরা ইউজ করতেছি, এবং ওই লাইব্রেরির এই মডিউলটা আমরা ইউজ করলাম। খেয়াল করছো যে আমি কিন্তু অলরেডি মডিউল একটা ইউজ করছি, প্রিন্টএফ কিন্তু একটা মডিউল। এইটাই হলো স্ট্রাকচার প্রোগ্রামিং। স্ট্রাকচার প্রোগ্রামে আমাদেরকে এই রিইউজেবিলিটি জিনিসটা দেয়, যে আমরা আরেকজন লিখে রাখছে কিন্তু আমরা রিইউজ করতে পারলাম। স্ট্রাকচার না হলে কিন্তু এই জিনিসটা এক্সিস্টেন্স থাকতো না। এনিওয়ে, নেক্সটে চলে যাই, লিঙ্ক। এরপরে ডেফিনেশন সেকশন। আমরা এখানে কোনো ডেফিনেশন ইউজ করি নাই। তাহলে আমরা একটু প্রোগ্রামটাকে আরেকটু কমপ্লিকেটেড করি। তোমাদের বোঝা লাগবে না প্রোগ্রামটা কি করতেছে, বা লাইন বাই লাইন বোঝা লাগবে না, আমি তোমাদেরকে বুঝাবো। জাস্ট আমি একটু
কনসেপ্ট গুলো বোঝানোর জন্য একটু কমপ্লিকেশনে যায়। যেমন মনে করো আমি বললাম যে একটা ডেফিনেশন দিই তাহলে, ডিফাইন পাই বা ডিফাইন এক্স, মনে করো এক্স সমান সমান 2, বা অন্য কিছু দিই, পাই দিই, মনে করো পাই সমান সমান 3.14 দিলাম। তাহলে আমি এখন এই জিনিসটাকে ইউজ করি, আমি জাস্ট কোড লিখতেছি, তোমাদের এত চিন্তা করা লাগবে না কি আছে এখানে। দেখি রান হয় কিনা। হুম, খেয়াল করো এই প্রোগ্রামটা যখন লিখলাম এখানে কি করছে, হ্যালো ওয়ার্ল্ড পাই ভ্যালু 3.14 প্রিন্ট করছে। এই যে ইনক্লুডের পরে আমরা ডিফাইন করলাম, খেয়াল করো পাই হলো একটা কনস্ট্যান্ট যেখানে যেটা হলো আমরা বারবার ইউজ করবো। তো এই কনস্ট্যান্টটাকে আমরা ডিফাইন কিওয়ার্ডের মাধ্যমে ইউজ করলাম। ডিফাইন হলো আরো অনেক পাওয়ারফুল একটা জিনিস। আমি খুবই একটা সিলি এক্সাম্পল দিচ্ছি যেটা নর্মালি কেউ দেয় না, যে একটা কনস্ট্যান্টকে একটা ভ্যারিয়েবলে রাখছি। ডিফাইন হলো আরো অনেক পাওয়ারফুল। যাই হোক, জাস্ট এক্সাম্পলের জন্য দিলাম। তাহলে তোমাদের এই যে বললো না লিঙ্ক সেকশন, এরপর কি ডেফিনেশন সেকশন, এরপরে হলো আমরা এখানে এই যে ডিফাইন করলাম, এই জিনিসগুলো হলো ডেফিনেশন। আমরা পাইকে ডিফাইন করছি 3.14 হিসেবে এই জায়গাতে, এবং ওই জিনিসটা কিন্তু আমরা পরে ইউজ করতে পারছি। খেয়াল করো আমরা কিন্তু পাই জিনিসটা কিন্তু এই যে প্রিন্ট এখানে ইউজ করলাম, এবং খুব সুন্দর করে পাই না পাই পাই সংখ্যাটা প্রিন্ট হয়ে গেল 3.14। ক্লিয়ার জিনিসটা? কিভাবে হলো কেন হলো আমরা পরে বুঝবো, জাস্ট দেখো দেখো যে এটা ইউজ হয়েছে, এবং আমরা পাই যে ডিফাইন করছি ওটা ইউজ করছি। এরপরে নেক্সটে কি আছে, গ্লোবাল ডিক্লারেশন সেশন। এখানে আমরা গ্লোবালি কিছু ডিক্লেয়ার করি নাই, বাট আমরা করে ফেলি যেহেতু অলরেডি শুরু করছি। তাহলে আমরা একটা গ্লোবাল ইন্ট এ ইজ ইকুয়াল টু মনে করো 5 ডিক্লেয়ার করলাম। তাহলে এখানে এটাকে ইউজ করি, ভ্যালু অফ এ। খেয়াল করো ভ্যালু অফ এ আমরা হলো পাস প্রিন্ট করছি এখানে, ভ্যালু অফ এ হলো আমরা এর ভ্যালুটা প্রিন্ট করছি। এই যে খেয়াল করো গ্লোবালি, গ্লোবালি কেন আমরা একটু পরে আসতেছি। গ্লোবালি মানে এটা আসলে ফাংশন বোঝানোর আগে বোঝানো কঠিন। খেয়াল করো প্রোগ্রামের সবকিছু আমরা এখানে পর্যন্ত যা যা লিখছি সব কিন্তু এই যে ইন্ট মেইন এরপর সেকেন্ড ব্র্যাকেট লেখার পরে লিখছি না। এই যে সেকেন্ড কোন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিছু থাকা মানে হলো সেগুলো হলো লোকাল। এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে না, এই যে 13 আর 18 নম্বর লাইনে, এই যেটা হলো এর ভিতরে কিছু থাকা মানে হলো লোকাল। লোকাল মানে হলো এই সেকেন্ড ব্র্যাকেটের জন্য লোকাল, এর বাইরে যাই থাকবে সেগুলোই হলো গ্লোবাল। কিছু যদি ডিফাইন করি, যেমন এখানে ডিফাইন ডিফাইন মানে হলো এই যে লাস্ট সেমিকোলন থাকা। সিতে হলো মানে প্রত্যেক স্টেটমেন্ট আমরা সেমিকোলন দিয়ে শেষ করি। এই যে খেয়াল করছো যে প্রত্যেকটা স্টেটমেন্ট আমরা সেমিকোলন দিয়ে শেষ করছি, 14 থেকে 17। এগুলো স্টেট 12 নম্বর লাইন কিন্তু স্টেটমেন্ট না, আমরা আসবো একটু পরে, সমস্যা নেই। তার প্রত্যেকটা স্টেটমেন্ট সেমিকোলন দেয়। তাহলে কোন স্টেটমেন্ট যদি এরকম সেকেন্ড ব্রেকেটের ভিতরে না থাকে, বাইরে থাকে, খেয়াল করো ইন্ট এ ইকুয়াল টু 5 এটা কিন্তু কোনো সেকেন্ড ব্রেকেটের ভিতরেই নাই। তাহলে এই জিনিস হলো গ্লোবাল। এই যে গ্লোবাল ডিক্লারেশন সেকশন আসলো, এরপরে হলো একটা জিনিস মেইন ফাংশন সেকশন। তোমাদেরকে একটা জিনিস বুঝাইলাম না যে মডিউল, মডিউল আর ফাংশন বেসিক্যালি সেম জিনিস, জাস্ট আমি বুঝার সুবিধার্থে মডিউল বলছি। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে মেন ফাংশন, সি প্রোগ্রাম সবসময়, সি প্রোগ্রামের একটা বৈশিষ্ট্য হলো সি প্রোগ্রামে অলওয়েজ শুরু হয় হলো একটা মেন ফাংশন থেকে। মেন ফাংশনের দেখতে লাগে হলো এরকম ইন্ট মেন, এইটা আরো অনেক টাইপের মেন মেন লেখা যায়, মানে যেমন এটাই যে এমন না, যেমন আর্ক ভি আর্ক সিও লেখা যায়। দাঁড়া একটা এক্সাম্পল দেখে, সি উইথ আর্ক ভি আর্ক সি, এই যে সবসময় যে এইভাবে লেখা যায় এমন না, এইভাবেও লেখা যায়। এটা হলো মেন ফাংশন, মানে সি অনেকগুলো মেন ফাংশন একসেপ্ট করে। খেয়াল করে একই জিনিস।
এই জিনিসগুলো তো আমরা পরে আসতেছি, বাট জাস্ট মনে রাখো যে এইরকম একটা মেইন ফাংশন থাকবেই, যেখানে ফাংশনের ডেফিনেশনটাও তোমাদেরকে একটু হালকা করে দেখায়, যেটা যদিও তোমাদের এটা নাই খুব সম্ভবত। ফাংশন এইরকম একটা খুব লেখা থাকবে, কিছু একটা লেখা, মনে করো ওয়ার্ড, এরপর একটা ফার্স্ট ব্রেকেট থাকবে, এরপরে কিছু জিনিস থাকতে পারে ভিতরে, এরপর আরেকটা ফার্স্ট ব্রেকেট থাকবে, এরপর হলো এরকম একটা সেকেন্ড ব্রেকেট থাকবে, এই জিনিসটা আবার একটা সেকেন্ড ব্রেকেটে শেষ হবে। এই ওয়ার্ডের আগে একটা স্পেস থাকবে, স্পেসের আগে আরেকটা কিছু একটা থাকবে, এটাতে আসতেছে, মনে করো আরেকটা ওয়ার্ড থাকবে। এইটা হলো একটা ফাংশন সিগনেচার ফাংশন। এই যে মাঝখানে যে জিনিসগুলো না, এগুলোকে বলা হলো ফাংশনের ইনপুট। আমরা এখানে মেন ফাংশনে কোনো ইনপুটই দেই নাই, মেন ফাংশনে কোনো ইনপুটই দেই নাই। প্রত্যেকটা সি প্লাস প্লাস কোড সবসময় একটা রিটার্ন স্টেটমেন্টের মাধ্যমে শেষ হয়। তুমি যদি কখনো রিটার্ন নাও লেখো, তাহলে কম্পাইলার বাই ডিফল্ট একটা রিটার্ন লিখে ফেলে। কম্পাইলার এখন খুবই স্মার্ট, স্মার্ট থেকে তারা বাই ডিফল্ট একটা লিখে ফেলে। বাট প্রত্যেকটা ফাংশন একটা রিটার্নের মাধ্যমে শেষ হবে। এটা হলো রিটার্ন, যেটা করবে সেটা হলো ফাংশনটার আউটপুট। তোমরা যেমন ম্যাথে ফাংশন করছো না, সি এর ফাংশনও আসলে সিমিলার। তাহলে এটা যদি একটা ফাংশন হয়, মনে করো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, মনে করো এক্স স্কোয়ার পড়ছিল না, তাহলে এফ অফ টু দিলে কত আসে, 4 না? তাহলে কি এই ফাংশনের ইনপুট কি দিছিলাম, 2, আউটপুট কি 4 আসছে না? সি এর ফাংশনও কিন্তু সিমিলার। দেখেন একটা ফাংশন ফার্স্ট ব্রেকেট, ভিতরে থাকে হলো ইনপুট, এরপর বাইরে বের হলো আউটপুট। সি তে কিন্তু ফাংশন আসলে সিমিলার। খেয়াল করছো, একটা ওয়ার্ড স্পেস আর একটা ওয়ার্ড, এরকম ফার্স্ট ব্রেকেট। যেমন এখানে হলো প্রথম ওয়ার্ডটা হলো ইন্ট স্পেস আর একটা ওয়ার্ড মেইন, এরকম একটা ফার্স্ট ব্রেকেট, ভিতরে যদিও কিছু নাই, এরপরে ফার্স্ট ব্রেকেটটা শেষ হলো, ফার্স্ট ব্রেকেটটা শেষ হওয়ার পরে সেকেন্ড ব্রেকেট একটা শুরু হবে, সেকেন্ড ব্রেকেট শুরু হইলো, এরপর সেকেন্ড ব্রেকেটে শেষ হলো। এর ভিতরে হলো আমরা ফাংশনের জিনিসপত্র দেখবো। আমি তোমাদেরকে এখানে একই লাইনে সেকেন্ড ব্রেকেট দেখাইছি, বাট এটা ম্যাটার করে না, এটা জাস্ট একটা কনভেনশন। তোমরা চাইলে এখানেও লিখতে পারো, এই একই জিনিসে কম্পাইলার হলো রান হলো, এটা ম্যাটার করে না, এটা একজন এক এক কনভেনশন ফলো করে। চাইলে হলো তুমি সেকেন্ড ব্রেকেট সবসময় নতুন নতুন লাইনেও দিতে পারো, আবার এরকমও দিতে পারো। অনেকে ভাবে যে মানে নতুন লাইনে দিলে প্রোগ্রামটা অনেক বড় হয় একই ফাইলে, একই, এই জন্য হলো পাশাপাশি লেখে। এটা হলো ফাংশনের ডেফিনেশন। তাহলে মেইন হলো একটা ফাংশন বা মডিউল। সিতে সব ফাংশন বা মডিউলই কিন্তু এক্সিকিউট হবে এমন না, বাট সি এর প্রোগ্রাম বা এক্সিকিউশন শুরু হয় মেইন ফাংশন থেকে। যেমন আমি তো আমার আরেকটা ফাংশন লিখে, মনে করো ইন্ট, ইন্ট না লিখে এবার আরেকটা এক্সাম্পল, ভয়েড এনি, মনে করো নিউ ফাংশন, কোনো ইনপুট নিলাম না, এখানে মনে করো আরেকটা প্রিন্ট দিই, printf in new ফাংশন। খেয়াল করো, আমি কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাইছি যে ওয়ার্ডের মধ্যে কিন্তু স্পেস থাকে না। খেয়াল করছো ফাংশনের নেমে কিন্তু স্পেস নাই। যে কোনো নেমিং এ সিতে কিছু কনভেনশন আছে, ওই কনভেনশনটা ফলো করে। যাই হোক, যেমন এখানে কিন্তু স্পেস নাই, নেমিং এ কোনো স্পেস থাকবে না। এখন প্রোগ্রামটা রান করি, আমি তো আরেকটা ফাংশন লিখছি তাই না, মেইন এর পাশাপাশি আরেকটা ফাংশন লিখছি। এটা চাইলে আমি নিচেও লিখতে পারি, মেইন এর পরে আমি নিচেই লিখলাম মনে করো। এবার রান করি, খেয়াল করো ইন নিউ ফাংশন কি প্রিন্ট হয়েছে, এখানে প্রিন্ট হয় নাই। কারণ কি, সি প্লাস প্লাসে সব, সি প্লাস প্লাসে এক্সিকিউশন শুরু হয় হলো অলওয়েজ মেইন ফাংশন থেকে। তাহলে মেইন ফাংশনে যা থাকবে সেখান থেকে এক্সিকিউশন শুরু হবে, এর বাইরে কিছু এক্সিকিউট হবে না। তাহলে নিউ ফাংশন এক্সিকিউট করার উপায়টা কি, এই যে মেইন ফাংশন থেকে, যেমন প্রিন্টএফ কিন্তু একটা ফাংশন, খেয়াল করে দেখো, যেটা অলরেডি কেউ তৈরি করে দিয়ে গেছে, আমরা জাস্ট ইউজ করছি। এই যে প্রিন্টএফ ফার্স্ট ব্রেকেটে শেষ হয়েছে। একইভাবে আমরা নিউ ফাংশনটাও মেন থেকে ইউজ করতে পারবো, তখন দেখবো যে ইউজ হয়েছে। নিউ ফাংশন ফার্স্ট ব্রেকেট দিলাম, কোলন দিলাম, কিছু দিলাম না কেন, কারণ এই ফার্স্ট নিউ ফাংশন কিছু কোনো ইনপুট একসেপ্ট করতেছে না, সো আমাদের কোনো ইনপুট দিয়ে লাভ নাই। প্রিন্টএফ কিন্তু ইনপুট একসেপ্ট করে, যেমন ভিতরে এই জিনিসটা পুরোটাই হলো প্রিন্টএফ এর ইনপুট। নিউ ফাংশন কোন ইনপুট এক্সপেক্ট করে না, জাস্ট এইটুকু। তাহলে আমরা নিউ ফাংশনটা দিলাম, মেন ফাংশন থেকে নিউ ফাংশন কল করলাম, তাহলে দেখা যাক, রান করলাম, কি বললো,
উইথ টাইপ হোয়াট? সি এর সমস্যা আছে। এটা কেন লিখছে 12 নম্বর লাইন, পরে এক্সপ্লেন করতেছি। ধরে নাও 12 নম্বর লাইনটা আসলে লাগে না, আমি সিতে কম্পাইল করি। আল্লাহ। আচ্ছা, এবার খেয়াল করো, এক্সিকিউট করার পরে 12 নম্বর লাইনটা পরে এক্সপ্লেন করবো। এক্সিকিউট করার পরে এবার কিন্তু মেইন থেকে নিউ ফাংশনকে কল করলাম, তখন কিন্তু নিউ ফাংশন এক্সিকিউট হলো। এর আগে যখন যদি এক্সিকিউট না করি তখন কিন্তু এক্সিকিউট হচ্ছিল না। খেয়াল করে দেখছো? তাহলে সি এর সব প্রোগ্রাম শুরু হলো মেইন ফাংশন থেকে, এবং মেইন ফাংশনে যা থাকবে তাই সে এক্সিকিউট করবে, এর বাইরের কিছু এক্সিকিউট করবে না। তাহলে এটা হলো মেন ফাংশন সেকশন আসলো। ডিক্লারেশন, এক্সিকিউটেবল এগুলো তো পরে যায়। এটা হলো সাব প্রোগ্রাম সেকশন। এই যে সাব প্রোগ্রাম সেকশন কি বলা হলো, সাব প্রোগ্রাম বা মডিউল। এই যে এক্সট্রা যে ফাংশন গুলো লিখি এগুলোকে হলো সাব প্রোগ্রাম। এই জিনিস হলো সাব প্রোগ্রাম বা সাব মডিউল। এই যে ভয়েড নিউ ফাংশন, পুরো ফাংশনটাই হলো সাব মডিউল। তাহলে আবার রিক্যাপ করি, তাহলে প্রোগ্রামে কি কি থাকে? প্রথমে থাকলো ডকুমেন্টেশন, লিঙ্কিং, ডেফিনেশন, গ্লোবাল ডিক্লারেশন, এরপরে হলো মেইন ফাংশন, এরপরে হলো সাব মডিউল। এখানে একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস, সাব প্রোগ্রাম যে সবসময় মেইনের পরে থাকতে হবে এমন না। আমি চাইলে সাব প্রোগ্রামটাকে মেইনের আগেও লিখতে পারি, তখন আমাদের ওই যে ওই ফালতু লাইনটা আর লাগবে না। সাব প্রোগ্রামকে আমরা মেইনের আগেও লিখতে পারি। তো সাব প্রোগ্রাম যে সবসময় মেইনের আগে বা পরে হইতে হবে এমন না, বাট সাব প্রোগ্রাম সেকশন বলে একটা সেকশন থাকে নর্মালি। এনিওয়ে, তাহলে এখন ক্লিয়ার যে সি এর কি কি সেকশন থাকে? ডকুমেন্ট, লিঙ্ক, ডেফিনেশন, গ্লোবাল ডিক্লারেশন, মেইন ফাংশন। এটা কিন্তু ম্যান্ডেটরি, মেইন না থাকলে কোনো প্রোগ্রাম এক্সিকিউট হবে না। সাব প্রোগ্রাম সেকশন এখানে হলো তোমাদের এই জিনিসটা এক্সপ্লেন করছে যে ডকুমেন্ট, লিঙ্ক, ডেফিনেশন, গ্লোবাল ডিক্লারেশন, মেইন ফাংশন, সাব প্রোগ্রাম সেকশন। সি এর গঠন বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য, সি এর এক্সিকিউশন শুরু হয় হলো মেইন ফাংশন থেকে। এক্সিকিউশন বলতে বোঝা গেল কি কি মানে রান করবে, এক্সিকিউট করবে প্রসেসরে, মেন থেকে সবকিছু শুরু হয়। নেক্সট যে বৈশিষ্ট্য দেখবো হলো প্রত্যেকটা সি এর হলো প্রত্যেকটা এক্সিকিউশনে একটা স্টেটমেন্ট এক্সিকিউট হয়, এবং স্টেটমেন্ট বলতে বোঝাই হলো এনিথিং যেটা হলো সেমিকোলন দা এন্ডিং হয়। এটা যে সবসময় এক লাইনে হইতে হবে এমন না, খুব সম্ভবত এটা আমি সিনট্যাক্সটা ভুলে গেছি, চাইলে আমি 2 লাইনেও লিখতে পারতাম। আচ্ছা, এই খুব সম্ভবত এই কম্পাইলারটা সাপোর্ট করে না, বাট চাইলে 2 লাইনও লিখতে পারি। বাট এনিথিং, এন্ড যে কোনো কিছু একটা সেমিকোলন থেকে আরেকটা সেমিকোলনের মধ্যে সবকিছুই হলো একটা স্টেটমেন্ট। কারণ এই সেমিকোলনটা শেষ হয়েছে, আরেকটা স্টেটমেন্ট শুরু হয়েছে এই সেমিকোলনের আগ পর্যন্ত। বুঝতে পারছো জিনিসটা? প্রত্যেকটা স্টেটমেন্ট একটা হলো সেমিকোলন দ্বারা ডিফারেন্সিয়েটেড থাকে। তাহলে সি এর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রত্যেক সিতে হলো এক্সিকিউশন হলো এক একটা স্টেটমেন্ট, এবং প্রত্যেকটা স্টেটমেন্টের লাস্টে হলো একটা করে সেমিকোলন থাকে স্টেটমেন্টটা কোথায় শেষ বোঝানোর জন্য। যেমন খেয়াল করো, মেইনের প্রথম স্টেটমেন্ট কোনটা? হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। সেকেন্ড স্টেটমেন্ট পাই ভ্যালু, পায়ের ভ্যালুটা প্রিন্ট হয়েছে। থার্ড স্টেটমেন্টটা কি ছিল? ভ্যালু অফ এ প্রিন্ট হয়েছে। ফোর্থ স্টেটমেন্টটা কি? নিউ ফাংশন। এখানে কিন্তু এটা এক্সিকিউট হয়েছে। এটা এক্সিকিউট হওয়া মানে কি? এই ফাংশনটাকে কল করা হয়েছে। তাহলে কি এক্সিকিউশন এখান থেকে ডাইরেক্টলি নিউ ফাংশনে গেল। ওখানের স্টেটমেন্ট কি কি? ওখানের স্টেটমেন্ট হলো এই যে প্রিন্ট, এটা প্রিন্ট, এই যে নিউ ফাংশন প্রিন্ট হয়েছে। এরপর আবার এটা শেষ হয়, নিউ ফাংশন শেষ হয়ে গেছে, আবার এখানে ব্যাক করছে। নেক্সট স্টেটমেন্ট কি? রিটার্ন জিরো। তাহলে মেন ফাংশন হলো জিরো রিটার্ন করছে। কার কাছে রিটার্ন করছে? অপারেটিং সিস্টেমের কাছে। মেন ফাংশনের রিটার্নটা অলওয়েজ অপারেটিং সিস্টেমের কাছে। আমরা খেয়াল করি এখানে প্রোগ্রাম ফিনিশড উইথ এক্সিট কোড জিরো। খেয়াল করছো এক্সিট কোড জিরো কেন বলছে? এই যে রিটার্ন জিরো বলছে, এই জন্য হলো এক্সিট কোড জিরো। রিটার্ন যদি -1 বলতাম, দেখা যাক দেখি কি আসতো। প্রোগ্রাম ফিনিশড উইথ এক্সিট কোড 255। 255 কেন? এটা খুবই ইন্টারেস্টিং। -1 আসলে 255, কারণ হলো
এই যে রিটার্ন জিনিসটা আসছে এরা হলো 8টা বিটে রাখছে এবং এটা হলো আনসাইন্ড বিটে রাখছে। আনসাইন্ড বিটে রাখার জন্য এই জিনিসটা হলো 255 হয়েছে। আমরা একটা পজিটিভ সাইন দেখেছি রিটার্ন 5, তাহলে দেখবো যে এক্সিট কোড 5 হিসেবে, এক্সিট কোড 5। মাইনাসের জন্য ওটা 255 আসছে। এটা কমপ্লিকেটেড, তোমাদের পরে বুঝাবো, সবকিছু একবারে বুঝতে গেলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। 8টা বিটের জন্য জায়গা হলো 256, তো -1 হলো 256 থেকে এক কম, এই জন্য 255 আসছে। যেটাই রিটার্ন করলাম সেটাই কিন্তু এক্সিট কোড হয়ে চলে আসলো এখানে, খেয়াল করছো? এটা হলো আমরা অপারেটিং সিস্টেমের কাছে রিটার্ন করতেছি। তাহলে সি এর বৈশিষ্ট্য কি কি দেখলাম? মেইন ফাংশন থাকবে, প্রত্যেকটা স্টেটমেন্ট এক্সিকিউট হবে এবং স্টেটমেন্ট গুলো হলো সেমিকোলন দিয়ে শেষ হবে, এবং প্রত্যেকটা প্রোগ্রাম হলো, মানে প্রত্যেকটা মডিউল রিটার্নের মাধ্যমে শেষ হবে। আর কি কি বৈশিষ্ট্য দিচ্ছে? কমেন্ট, হ্যাঁ সি এর একটা বিশাল বৈশিষ্ট্য হলো কমেন্ট। কি কি থাকবে? এই যে কমেন্টের চিহ্ন, বুঝতে পারছো জিনিসটা? এই যে দুই টাইপের কমেন্টই তো দেখাইছে, একটা হলো এরকম মাল্টি লাইন কমেন্ট আর একটা সিঙ্গেল লাইন কমেন্ট। এটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট। এই যে সি প্রোগ্রামে খেয়াল করছো যে সবকিছু ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে। এই স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন? এই যে খেয়াল করে, এটা কিন্তু আসলে আমরা বিভিন্ন এক একটা ফাংশন লিখে কিন্তু স্ট্রাকচারে ভাগ করে ফেলছি। কারণ এখানে কিন্তু নিউ ফাংশনে কিন্তু আমরা আরো অনেক কিছু রাখতে পারি। প্রিন্টএফ another line in new function, হিসাবে another line in new function প্রিন্ট হচ্ছে। another line in new function প্রিন্ট হয়েছে, খেয়াল করছো? তো এইটাকে বলা হলো স্ট্রাকচার প্রোগ্রামিং। কারণ হলো পুরো প্রোগ্রামটাকে কিন্তু আমরা বিভিন্ন ফাংশন লিখে স্ট্রাকচারের মধ্যে ফেলাই দিছি। তো নিউ ফাংশন গেলে আমরা জানি যে এই দুইটা এক্সিকিউট হয়ে যাবে, শেষ। কিন্তু আমরা মেনে কিন্তু এক লাইনের মধ্যেই কাজটা কমপ্লিট করে ফেললাম। তো এই জিনিসগুলো স্ট্রাকচার প্রোগ্রামিং, মানে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরকম বিভিন্ন ফাংশন ডিফাইন করে করে আমরা কাজটা করব। তো কমেন্ট দেখলাম, আর কি কি বৈশিষ্ট্য আছে? লাইব্রেরি, ব্রাঞ্চিং স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্টের, হ্যাঁ সি হলো একটা প্রপার ল্যাঙ্গুয়েজ। এর মানে হলো এরা সকল প্রকারের সাপোর্ট আছে। তোমরা এত কমপ্লিকেটেড ফাংশন, ব্রাঞ্চিং, কন্ট্রোল স্টেটমেন্ট আছে লিখিত এক মেশিনে। সি প্লাস সি ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখিত এক মেশিনের প্রোগ্রাম অন্য মেশিনে চালানো যায়। খেয়াল করো, আমরা যেই ভাষায় লিখছি, কম্পাইলারের কাজ হলো এই প্রোগ্রামটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। কম্পাইলার জানে যে কোন প্রসেসর এটা, ওই প্রসেসরের জন্য ওই অনুযায়ী অ্যাসেম্বলি কোড লিখে ফেলে। তো আমাদের চিন্তা করার প্রয়োজন নাই। যেমন ওই অ্যাসেম্বলি কোডটাকে আবার পরবর্তীতে মেশিন কোডে কনভার্ট করা হয়। এরপর হলো সি অপারেটর, প্লাস মাইনাস ইকুয়াল, সব মানে বিভিন্ন অপারেটর। খেয়াল করছো যে এখানে একটা ইকুয়াল অপারেটর লিখছি, যে পাস হলো এতে। এটা ইকুয়াল অপারেটর না, অ্যাকচুয়ালি আমরা এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলি। এটা হলো খুব গুরুত্বপূর্ণ, সিতে এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, ইকুয়াল না। এটা হলো ইজ এ অ্যাসাইনমেন্ট অপারেটর ইন সি। অপারেটর বলতে কি বোঝায়? অপারেটর মানে হলো যে যে অপারেশন করে, যেই অপারেশন বোঝানোর জন্য যাই। যেমন আমরা যদি মনে করো তোমাদের নর্মালি 5+7 করি না, এখানে কোন অপারেশন করছে? যোগ অপারেশন করছে না? যোগ অপারেশন বোঝানোর জন্য যে সাইনটা ইউজ করি সেটাকে হলো অপারেটর। এই যে প্লাস অপারেটরটা ইউজ করছি। অপারেটর হলো বেসিক্যালি সাইন, যে কোনো কিছু বোঝানোর জন্য। এখন আমরা দেখি যে আরেকটা জিনিস বলছে যে অন্য মেশিনে সি এর একটা আরেকটা বৈশিষ্ট্য, সি হলো কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে আমি যদি ইন্ট এ ইকুয়াল টু 5 লিখি এবং ইন্ট এ ইজ ইকুয়াল টু 5 লিখি, খেয়াল করো এখানে ছোট হাতের এখানে কিন্তু বড় হাতের কিন্তু এই দুইটা কিন্তু ডিফারেন্ট। মনে করো 4, আমি যদি বললাম ইকুয়াল এটার অ্যাসাইনমেন্ট, আইডিয়ালি বলা হয়েছে এ অ্যাসাইন টু 4 লিখি, যাই হোক, তাহলে এই দুইটা কিন্তু ডিফারেন্ট। এই ছোট হাতের এ, ছোট হাতের এ ডিফারেন্ট, মানে কেস সেন্সিটিভ। ছোট হাতের এ আর ছোট হাতের বড় হাতের এ দুইটা দুইটা ডিফারেন্ট। নেম স্পেস অগ্রাহ্য করে। আর সি ভাষায় কোনো নেম স্পেস নাই। নেম স্পেস হলো তোমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা বৈশিষ্ট্য। সঠিকভাবে চলক ঘোষণা করতে হয়, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সমর্থন করে না চেকিং রান করে।
এই যে রান করার সময় চেকিং করা যায় না, যেমন এটা কিন্তু রান করার আগে আমরা জানি না যে এখানে কোনো ভুল আছে কিনা। যাক, তোমাদেরকে এই প্রোগ্রামটা আমি দিয়ে দেবো, প্যারা না। এখন আমরা আরেকটা জিনিস শিখি, সেটা হলো সি প্লাস প্লাসে অনেকগুলো কিওয়ার্ড থাকে। আমরা কিন্তু একটা জিনিস হলো বারবার শিখতেছি, সেটা হলো কিওয়ার্ড। একটা জিনিসের বারবার নাম শুনছি, সেটা হলো কিওয়ার্ড। কিওয়ার্ড কি জিনিস তাহলে? প্রোগ্রামিং এর ভাষায় কিওয়ার্ড হলো খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। কিওয়ার্ড হলো রিজার্ভ ওয়ার্ড। যেমন মনে করো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যখন আমরা দেখতেছিলাম, তখন কিন্তু খেয়াল করো মুভ, খেয়াল করছো মুভ মুভ, জাম্প জাম্প, এগুলো কিন্তু নীল কালারে লেখছে। রিড, এগুলো হলো রিজার্ভড ওয়ার্ড। মানে হলো যে কম্পিউটার জানে যে এগুলোর বদলে কি করা লাগবে। সিতে এরকম কিছু রিজার্ভ ওয়ার্ড আছে, এগুলোকে হলো কিওয়ার্ড বলে। যেমন একটা কিওয়ার্ড হলো ইনক্লুড। তার মানে ইনক্লুড কিওয়ার্ডটা ইউজ করার সাথে সাথে কম্পাইলার বুঝবে যে আচ্ছা এই ফাইলটা হলো এটার সাথে লিঙ্ক করা লাগবে। তাহলে ইনক্লুড কিওয়ার্ডের একটা কাজ আছে। আর একটা কিওয়ার্ড হলো ইন্ট। ইন্ট হলো একটা টাইপ, ডেটা টাইপ। যেমন ইন্ট এ অ্যাসাইন টু 5 মানে আসলে কি বোঝাচ্ছে? এটার আন্ডার দ্য হুড যে কাজটা হচ্ছে যে প্রোগ্রামটা বেসিক্যালি র্যামে একটা জায়গা অ্যালোকেট করে ওইটাতে 5 রাখে, ওই জায়গাতে এটাকে 5 রাখলো। এবং রাখার পরে এই জায়গাটা পরবর্তীতে কি বলবে, যে ওই জায়গাটা কি বললে বুঝবে কম্পিউটার? বুঝবে না। তো ওই জায়গাটার একটা নাম দিচ্ছে, ওই জায়গাটার নাম দিচ্ছে যে এই জায়গাটার নাম হলো আমি এ কে সম্বোধন করব। তাহলে এই জায়গাটাকে যে আমি যদি এ জায়গা বলি, তাহলে কম্পিউটার বুঝবে যে এ জায়গা বলতে কোন জায়গাটা বুঝাইছে। খুব সুন্দর না? আমাদের আর এই যে আগে যেমন আমরা র্যামে দেখছিলাম না যে ইন্ডেক্সিং করা লাগে 0 1 2, কোনো ইন্ডেক্সিংও করা লাগতেছে না। আমরা বেসিক্যালি একটা মানে ওয়ার্ড দিয়ে বলতে পারি যে এ এ এ এ এ জায়গা মানে হলো কোন জায়গাটা, কম্পিউটার কিন্তু বুঝে নিচ্ছে। এবং এ অ্যাসাইন টু 5 মানে হলো বেসিক্যালি র্যামের ওই জায়গাটাতে আমরা 5 রেখে দিচ্ছি। তো এখন এই যে 5 রাখলাম, এইটা এখন দশমিক নাকি ছোট সংখ্যা নাকি বড় সংখ্যা, এটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। যেমন কোন একটা সংখ্যা কিন্তু অনেক বড় হতে পারে, যেমন 2 0 1 3 5 2 1 5 3 5, মানে বিশাল ওয়ার্ড হইতে পারে, তাই না? এত এটা রাখার জন্য কিন্তু আমাদের অনেকগুলো বিট লাগবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে খুবই ছোট সংখ্যা 5, এটার জন্য কিন্তু কম বিট লাগছে, কারণ 5 এর রিপ্রেজেন্ট হয়ে এটা। তাহলে কি বেসিক্যালি 3টা বিটেই রিপ্রেজেন্ট করতে পারতেছে, বাট এটা রিপ্রেজেন্ট করতে গেলে দেখা যাবে যে 30 40টা বিট লাগতেছে। সো কম্পাইলারের বোঝা লাগে যে সে কতটুকু জায়গা অ্যালোকেট করবে। আমরা তো জাস্ট ইন্ট এ বলেই শেষ, কিন্তু কম্পাইলার কিন্তু বোঝা লাগবে যে এখানে কতটুকু কয়টা বিট রাখা লাগবে, বা অপারেটিং সিস্টেমের বোঝা লাগবে। যে এই জন্যই আসলে এই কিওয়ার্ড গুলো ইউজ করা হবে। এটা কিন্তু ডেটা টাইপ, মানে বুঝাইতে হবে যে কি ডেটা টাইপ। ইন্ট বলা মানে অলওয়েজ 32টা বিট অ্যালোকেট করবে। ইন্ট মানে হলো, ইন্ট বললেই বুঝবে হলো 32 বিট অ্যালোকেশন। তো এইভাবে কম্পাইলারকে আমরা কিন্তু বুঝাই। এরপর হলো ভয়েড। ভয়েড হলো আরেকটা ডেটা টাইপ। এটার মানে বোঝে যে কিছুই না, ভয়েড মানে হলো ফাঁকা। ইন্ট মানে যেমন 32 বিট বোঝায়, ভয়েড মানে হলো কোনো বিটই না, কিছুই না। ভয়েড হলো একটা ডেটা টাইপ। এরপর আরো রিজার্ভ কিওয়ার্ড কিছু আছে। হ্যাঁ, এই যে রিটার্ন, রিটার্ন হলো আরেকটা রিজার্ভ কিওয়ার্ড। রিটার্ন এই কিওয়ার্ডটা ইউজ করার মানে বোঝায় হলো যে আমরা এই ফাংশনটার আউটপুট রিটার্ন করতেছি। ম্যাথে যেমন তোমরা ফাংশনে ইনপুট দিলে আউটপুট আসে, এরকম প্রোগ্রামিং এ আমরা ইনপুট দিলে আউটপুট পাই। তো এই আউটপুটটা রিটার্ন করে হলো রিটার্ন স্টেটমেন্টের মাধ্যমে। খেয়াল করো একটা ইন্টারেস্টিং জিনিস, আমি কিন্তু ভয়েডের ক্ষেত্রে নিউ ফাংশন কি রিটার্ন করছে এটা কিন্তু লিখি নাই, লিখছি। কিন্তু কম্পাইলার আন্ডার দ্য হুড এখানে একটা রিটার্ন স্টেটমেন্ট অ্যাড করে ফেলছে, কোলন। সাথে সাথে কোলন কেন? কারণ আমি এখানে ভয়েড রিটার্ন করতেছি, মানে কিছুই না। না, আমি যদি একটা ইন্ট রিটার্ন করতাম, তাহলে আমাদের একটা সংখ্যা রিটার্ন করা লাগতো। কিন্তু আমরা যেহেতু ভয়েড রিটার্ন করতেছি, তার মানে ওই ফাংশনে কোনো আউটপুট নাই, বাট একটা রিটার্ন স্টেটমেন্ট দেওয়াই লাগবে, বুঝাইতে যে ফাংশনটা হলো এখানে শেষ হয়েছে। আমি কিন্তু অ্যাড না করে প্রোগ্রামটা রান করছে, কারণ হলো এখনকার কম্পাইলার গুলো যেটা বলছিলাম খুব স্মার্ট, তারা নিজেরা লিখে ফেলে অনেক কিছু। এই জিনিসটা তারা নিজেরা লিখে ফেলছে, আমি না বললেও। তো এটা হলো কিওয়ার্ড। তাহলে সিতে কতগুলো কিওয়ার্ড আছে? ফর কিওয়ার্ড ইন সি,
সিতে হলো 32টা কিওয়ার্ড আছে। তাহলে সিতে কতগুলো কিওয়ার্ড আছে? টোটাল 32। ক্লিয়ার জিনিসটা? তাহলে এইটা হলো তোমাদের কিওয়ার্ডেরও কনসেপ্ট চলে গেল। এখানে তো তোমাদের কিছু দিচ্ছে, আমি তোমাদের স্লাইড গুলো এটাই কিনা আমি আহ, তোমাদের পরে শেয়ার করে দেবো, সমস্যা নেই। তাহলে তোমাদের আজকে এখন পর্যন্ত কি আর কোনো প্রশ্ন আছে? না। তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এটার কমেন্টে অ্যাড করো, আমি নেক্সট দিন প্রশ্নগুলো দেখে এরপর আবার শুরু করব। থ্যাংকস এভরিওয়ান।